আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিদ্যাবাড়ির প্রাইমারির ক্লাসে। তোমাদের সাথে আজকে আমি আছি শরীফুল ইসলাম অভ্র। তোমরা কেমন আছো? সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? সবকিছু ওকে আছে কিনা? সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমার কথা সবাই শুনতে পাচ্ছ কিনা? আর আগে আমার ক্লাস তোমরা করছো কিনা নাকি? মানে এটাই এটাই প্রথম ক্লাস নাকি আগেও ক্লাস করেছো তোমরা? আমার ওকে শোনা যাচ্ছে, সীমা বলছে শোনা যাচ্ছে, রোজিনা আক্তার সেতু বলছে শোনা যাচ্ছে। বাকিরাও শুনতে পাচ্ছো? করেছি। ও, আগেও আমার ক্লাস করেছো, তাহলে আমি পুরনো পাপী, পুরনো টিচার। ওকে, ইয়েস স্যার। এর আগে স্যার আপনার একটা ক্লাস করেছি। স্যার কেমন আছেন? আমি আছি মোটামুটি ভাই, আল্লাহ রাখছে কোন রকম বাঁচে। ফায়জাতুন নেসা দেখতে ও শুনতে পাচ্ছি, একেবারে সব স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে, দেখতে এবং শুনতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আন্তর্জাতিক বিষয় বলে শুরু করি আজকের ক্লাসটা আমরা, তারপরে ক্লাসের মাঝে মাঝে কথা হবে, গল্প হবে ইনশাআল্লাহ। আজকে আমরা খুব সহজ করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদি কোনো জায়গায় না বুঝো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলবা। কোনো জায়গায় যদি জোরে মনে হয়, দ্রুত বলি মনে হয়, তাহলে একটু বলবা, আমি স্লো করার চেষ্টা করব, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে ক্লাসটা অত্যন্ত সুন্দরভাবে তোমাদের মাথার ভিতরে ঢুকাই দিতে পারি। শুধু সুন্দর করে স্লাইডটা দেখবা, কথাগুলো শুনবা, ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, জনি আজকে প্রথম ক্লাস করছে। পান্না, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পান্না, আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা ক্লাস শুরু করে দেই আজকের ক্লাস। আজকে আমরা বরাবরের মতোই আন্তর্জাতিক বিষয়াবলী আজকে আমি পড়বো, পড়াবো। আজকে পড়বো, নিজেও পড়বো, তোমাদেরকেও পড়াবো, দুইটা মিলেই আজকের কি হবে, আলোচনা হবে। ঠিক আছে? শিউলি, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আজকের ক্লাসে যুদ্ধ করব, মারামারি, যত মারামারি আছে সব আজকের ক্লাসে হবে। আজকের ক্লাসের পর আমি জানি না তোমরা বাসায় আবার যুদ্ধ শুরু করে দাও কিনা, মারামারি শুরু করে দাও কিনা, কারণ আজকের ক্লাস হবে যুদ্ধ নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিপ্লব, চুক্তি, সামরিক ঘাঁটি, পাহাড় পর্বত প্রণালী, সব মারামারি কাটাকাটির আলোচনা আজকে হবে। আল্লাহ জানে কি অবস্থা হয়, তাও আবার রাত্রেবেলা। ঠিক আছে? তো সবাই ধৈর্য সহকারে ইনশাল্লাহ এই ক্লাসটা আমরা করব, যাতে আমাদের অসুবিধা না হয়। মতিয়া বিথি, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ। পৃথিবীতে পৃথিবীতে বিশ্বযুদ্ধ হয়। বিশ্বযুদ্ধ পৃথিবীতে ম্যাসিভ ডিজাস্টার করে, প্রচুর পরিমাণ লোক মারা যায়, প্রচুর পরিমাণ লোক নিহত হয়। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয় কেন? কারণ হচ্ছে অস্ট্রিয়ার একজন যুবরাজ ছিল, যার নাম হলো ফার্ডিনান্ড। এই যুবরাজকে একজন সার্বিয়ান গুলি করে মারে। যখন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে একজন সার্বিয়ান গুলি করে মারে সারায়াভো শহরে, তখন অস্ট্রিয়ার মাথা গেছে খারাপ হয়ে। অস্ট্রিয়া বলে, সার্বিয়া, তুমি আমার যুবরাজকে গুলি করে মারা ফেলছো, তো তুমি যেহেতু আমার যুবরাজকে গুলি করে মারছো, সেহেতু আমার যুবরাজ হত্যার দায় তোমাকে নিতে হবে। সার্বিয়া বলে, ভাই আমি মারি নাই, আমি তোমার যুবরাজকে হত্যা করি নাই, আমার কোনো এক নাগরিক তোমার যুবরাজকে হত্যা করছে, সেটার জন্য তুমি আমাকে দোষ দাও কেন? ওরা বলে, না, তুমি আমার যুবরাজকে হত্যা করছো। তখন সার্বিয়া এবং তোমার হচ্ছে অস্ট্রিয়ার মধ্যে শুরু হইলো বাকযুদ্ধ। এই বাকযুদ্ধ শুরু হইতে হইতে এটা একটা সময় যুদ্ধে রূপান্তরিত হয়ে গেল। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, অস্ট্রিয়ার যে বন্ধুরা আছে তারাও এই যুদ্ধে যোগদান করলো, সার্বিয়ার যে বন্ধুরা আছে তারাও এই যুদ্ধে যোগদান করলো। অনেকগুলা দেশ যুদ্ধে যোগদান করে একটা সময় এটাকে কি হয়ে গেছে, বিশ্বযুদ্ধ পরিণত হয়ে গেছে। আর এটি যুদ্ধটার মধ্যে আরো লবণ, গুঁড়ামরিচ যা আছে সবকিছু দিয়া যুদ্ধটাকে আরো বাড়ায় ফেলাইছে হচ্ছে জার্মানি। তার মানে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির অনেক বড় একটা ভূমিকা ছিল। এটা হলো ছোট্ট আলোচনার বিষয়। এই বিষয়টাকেই এখন আমরা ভেতরে পাবো। সো আমরা একটু দেখি ভেতরের জায়গাটা। প্রথম বিশ্বযুদ্ধের পক্ষে একটাকে বলে সেন্ট্রাল পাওয়ার, একটাকে বলে ওয়েস্টার্ন অ্যালায়েন্স। সেন্ট্রাল পাওয়ারকে বলা হয় অক্ষ শক্তি। তার মানে আমরা যখন বিশ্বযুদ্ধ পড়ব তখন আমরা দুইটা শক্তি পাবো। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা যখন বিশ্বযুদ্ধ পড়ব তখন আমরা দুইটা শক্তি পাবো। একটাকে বলা হয় অক্ষ শক্তি, একটাকে বলা হয় মিত্র শক্তি। ঠিক আছে? অক্ষ শক্তিকে ইংরেজিতে বলে হলো সেন্ট্রাল পাওয়ার, মিত্র শক্তি বলে ওয়েস্টার্ন অ্যালায়েন্স। অক্ষ শক্তিকে কি বলে? সেন্ট্রাল পাওয়ার। মিত্র শক্তিকে কি বলে? ওয়েস্টার্ন অ্যালায়েন্স। অক্ষ শক্তি মানে কি? গুগলে সবসময় সঠিক উত্তর পাওয়া যায় না, উইকিপিডিয়াতে। এজন্য আমি তোমাদেরকে সবসময় বলি, সবসময় গুগলের তথ্যের উপরে সবকিছু নির্ভর করবা না। অক্ষ শক্তি মানে হচ্ছে, যারা যুদ্ধটা ক্রিয়েট করে তাদেরকে অক্ষ শক্তি বলে, যারা যুদ্ধটাকে প্রতিহত করে তাদেরকে মিত্র শক্তি বলে। ধরো বাসায় যার ছোট বাচ্চা আছে, ওরে মাঝে মাঝে মারতে যাও না?
তো মারতে গেলে তোমার পোলা দেখবা হাত দিয়া, তোমার ছেলে মেয়ে দেখবা হাত পা দিয়ে ঠেকায় দেয়। তাহলে মারামারিটা কে শুরু করছে? তুমি। তুমি হইলে অক্ষ শক্তি, ও ঠেকায় দেয়, ও হচ্ছে মিত্র শক্তি। তার মানে যুদ্ধটা যারা ক্রিয়েট করে তারা হইলো অক্ষ শক্তি, আর যারা যুদ্ধকে প্রতিহত করতে নামে তারা হচ্ছে মিত্র শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, যুদ্ধটা কে করছে? সার্বিয়ানরা, সরি অস্ট্রিয়ানরা। কারণ অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করছে, এই জন্য দেখো অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করার জন্য অস্ট্রিয়া হচ্ছে অক্ষ শক্তি। জার্মানি এই যুদ্ধে অনেক বড় ভূমিকা রাখছে, জার্মানি অক্ষ শক্তি। তুরস্ক হচ্ছে অক্ষ শক্তি, হাঙ্গেরি হচ্ছে অক্ষ শক্তি। আর এদেরকে প্রতিহত করার জন্য মাঠে নামছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইটালি, আরেকটা কি সার্বিয়া, আরেকটা কি সার্বিয়া। এরা এদেরকে প্রোটেস্ট করার জন্য মাঠে নামছে। সো তার মানে এরা হচ্ছে অক্ষ শক্তি, এরা হচ্ছে মিত্র শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এটা মুখস্থ করতে হবে। 1000 বার আমি বলে দিলেও কোনো লাভ হবে না, কারণ এটা মুখস্থ রাখতে হবে। কারণ পরীক্ষা আসে নিচের কোনটি অক্ষ শক্তি, নিচের কোনটি মিত্র শক্তি, এই যে আমি বললাম। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমাদের পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। যুদ্ধ শুরু হয় কবে? 28শে জুন 1914 সালে। তাহলে যুদ্ধ শেষ হয় কবে? 11 নভেম্বর 1918 সালে। এই যুদ্ধটা 4 বছর ব্যাপী ধরে চলে। পরীক্ষায় আসছে কিন্তু, প্রথম বিশ্বযুদ্ধ কয় বছর ব্যাপী চলে? 4 বছর ব্যাপী চলে। আমি বলেছিলাম না ক্লাসের শুরুতে, অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে হত্যা করার কারণে এই যুদ্ধটা শুরু হয়। যুদ্ধটা কে হত্যা করে? সার্বিয়ার একজন নাগরিক হত্যা করে। সার্বিয়ান একজন হত্যা করে, একজন সার্বিয়ান নাগরিক হত্যা করে। কেমন? ঠিক আছে, তাইলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 28শে জুন 1914 সালে, শেষ হয় 11 নভেম্বর 1918 সালে। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ লোক নিহত হয়, এবং এত সংখ্যক লোক নিহত হয় যে নিহত হওয়ার কারণে তোমার প্রথম বিশ্বযুদ্ধের তোমার সিভিয়ার লেভেলের ডিজাস্টার হয়। পৃথিবী এর আগে এত বড় যুদ্ধ কখনো দেখে নাই। আমরা দেখতে পাই যে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটা জাহাজ ডুবিয়ে দেয়। আমেরিকার লুসিটানিয়া নামক জাহাজটা ডুবিয়ে দেয় জার্মানি। যখন জার্মানি লুসিটানিয়া নামক জাহাজটা ডুবিয়ে দেয়, তখন আমেরিকা কিন্তু প্রথমে যুদ্ধে যোগদান করে নাই। প্রথমে আমেরিকা যখন দেখতেছে, কি রে ভাই, আমার এতগুলো যুদ্ধ জাহাজ তুই ডুবাই দিলি, এখন তো আমারও তুই মাঠে নামতে হবে তোরে ঠেকানোর জন্য। তখন আমেরিকা কি করে? মাঠে নামে ওদেরকে ঠেকানোর জন্য। প্রথম বিশ্বযুদ্ধে 4টা শক্তি ধ্বংস হয়ে যায়। তার মধ্যে অটোমন সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। 1862 সালে প্রিন্স অটোমট বিসমার্ক, উনি তোমার প্রুশিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরে ওনার দুটো লক্ষ্য ছিল। একটা হলো জার্মানি পুনঃ একত্রীকরণ, কারণ আমরা দেখতে পাই জার্মানি 2 ভাগে ভাগ হয়েছে ছিল। একটা হলো পূর্ব জার্মানি, একটা হলো পশ্চিম জার্মানি। আর একটা হলো উনি চেয়েছিলেন ওনার একটা শক্তিশালী রাষ্ট্র কি করার জন্য? গঠন করার জন্য। এখানে একটা অ্যান্সার দাও তো, প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত ছিল? দেখি একটা অ্যান্সার দাও তো। আমি বলেছি একটু আগে, দেখি প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কবে? ভেরি গুড, মার্শাল্লাহ, সবার হয়েছে 1914 থেকে 1918। ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে? প্রিয় শিক্ষার্থীরা, ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। আমরা দেখতে পাই পৃথিবীতে 2টা ভার্সাই চুক্তি হয়। একটাকে বলা হয় প্রথম ভার্সাই চুক্তি, একটাকে বলা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তি। সো এটা আমরা হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি নিয়ে পড়বো। এটা আমরা কি নিয়ে পড়বো? দ্বিতীয় ভার্সাই চুক্তি। এটা পরীক্ষা এভাবে আসতে পারে, ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়। আবার এভাবে আসতে পারে, দ্বিতীয় ভার্সাই চুক্তি কবে হয়। আমেরিকার স্বাধীনতার সাথে জড়িত হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি, আর দ্বিতীয় ভার্সাই চুক্তি হচ্ছে বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। প্রথম বিশ্বযুদ্ধের বন্ধের চুক্তি যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি, যেটা হয় 1919 সালে। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদেরকে বলা হইতো? প্রিয় শিক্ষার্থীরা, জার্মানির প্রাচীন রাজাদেরকে কাইজার বলা হইতো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, এটা তোমাদের ভুল হয়। কাইজার বলা হইতো কাকে? জার্মানির রাজাদেরকে। আর জার বলা হইতো রাশিয়ার রাজাদেরকে। তাইলে একটু দেখো তো নামটা কিরকম মিল আছে না? কাইজার বলা হয় কাকে? কাইজার বলা হইতো কাকে? কাইজার বলা হইতো জার্মানির রাজাদেরকে, জার বলা হইতো রাশিয়ার রাজাদেরকে। কেমন? রাশিয়ার রাজাদেরকে। আচ্ছা, রোজিনা আমাকে একটা প্রশ্ন করেছে যে স্যার, ভার্সাই চুক্তির কথা একটু বলবেন কিনা। ভার্সাই চুক্তির যে বিষয়টা, সেটা হলো এই ভার্সাই চুক্তিটা স্বাক্ষরিত হয়, এবং এই ভার্সাই চুক্তির মাধ্যমে যে কাজটা করা হয় সেটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধটা তোমার বন্ধ হয়ে যায় ভার্সাই চুক্তির মাধ্যমে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই ভার্সাই চুক্তির মধ্যে একটা অন্যতম প্রধানতম উদ্দেশ্য যেটা ছিল, সেটা হচ্ছে ভার্সাই চুক্তি হওয়ার ফলে তোমার
এই চুক্তির মাধ্যমে জার্মানিকে বাধ্য করা হয় তোমার হচ্ছে জরিমানা দেওয়ার জন্য। কেন? কারণ জার্মানি তোমার হচ্ছে আহ, আহ, পৃথিবীতে এই প্রথম বিশ্বযুদ্ধটা তৈরিতে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল। সো জার্মানি যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ তৈরিতে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল, তো সেই কারণে 28শে জুন 1919 সালে প্রথম ভার্সাই চুক্তিটা দ্বিতীয় ভার্সাই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। ক্লিয়ার রোজিনা? এবং এই যুদ্ধের ফলে যুদ্ধ বন্ধ হয়। কিন্তু একটা মজার ঘটনা তোমাদেরকে বলি, 28শে জুন 1919 সালে যুদ্ধটা শুরু হয় এবং 28শে জুলাই 28শে জুন 1919 সালে চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু সেটা কার্যকর হয় 28শে জুলাই 1919 সালে। সো আমাদের প্রশ্নটা যদি আসে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে, আমরা বলবো 28শে জুন 1919, কার্যকর হয় বললে 28শে জুলাই 1919 হবে। আর প্রাইমারিতে তোমাদের আসে না, এটা বিসিএস এ আসে। সেটা হচ্ছে কোন দেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়? এটা হলো জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, কারণ জার্মানি এই প্রথম বিশ্বযুদ্ধটা কি করছে, লাগিয়েছে। ঠিক আছে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? বলো, এটা আমি পড়াইছি তোমাদেরকে। অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? সেতু বুঝতে পারছো কিনা বলো তো? কোন যুদ্ধের? রুনা বলছে বি, রেডমি বলছে, তারপরে সাবা বলছে সারায়াভো। দেখি উত্তর দাও, সবাই উত্তর দাও ভাই। ভুল হইতে পারে, বসে থাকো না। যে ভুল হলে আল্লাহ কি এনে তোমার কেউ গ্রেনেড মারবে না, অবরোধ জারি করবে না। সো যেমনি হোক উত্তর দাও। ভুল হলে ভুল হবে, আমার সামনে ভুল করলে, ডাক্তারের সামনে, মা বাবার সামনে, শিক্ষকের সামনে ভুল করলে কোনো লজ্জা নেই। তোমরা শিখার জন্য আসছো, ভুল করবা বলেই তো আসছো। সো অ্যান্সার দাও, কোনো অসুবিধা নেই ভাই। ভুল হলে কোনো অসুবিধা নেই। অ্যান্সার এত কম কেন? নুসরাত বলছে স্যার বোর্ডে লাইট বেশি। কি বলে? আমি এই 3টা ক্লাস টানা এখানে নিচ্ছি, কেউ বললো না লাইট বেশি। তোমাদেরকে লাইট বেশি মনে হচ্ছে? ওকে। উত্তর কি? উত্তর হচ্ছে সারায়েভো। উত্তর হচ্ছে কি? সারায়েভো। আচ্ছা, এরপরে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কেমন ভাইরে, জার্মানির কোনো শিক্ষা হয় নাই, কোনো শিক্ষা হয় নাই। প্রথম বিশ্বযুদ্ধে জরিমানা দেওয়ার পরে তাদের একজন মহান নেতার আবির্ভাব ঘটেছে, যে তোমাদের সবার প্রিয়, আমি জানি, অ্যাডলফ হিটলার। নোয়াখালীরা কি বলে? নোয়াখালীতে যারা খুব চক্রান্ত করে, দুষ্টামি করে এলাকার মধ্যে, ওদেরকে হিটলার বলে ডাকে, জানো? নোয়াখালীরা বলে এই বেটা তুই একটা হিটলার, মানে হলো ও একটা শয়তান। সো এই যে হিটলারের কথা তোমাদেরকে বলছি, এই হিটলার তোমার পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। সে কি করে? জার্মানিদের মধ্যে একটা ব্যাপক পরিমাণ একটা ভাব নিয়ে আসে সবার মধ্যে। জার্মানরা নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠতম ভাবা শুরু করে। জার্মানরা কেন? তারা, সে বলে, বিশুদ্ধ জার্মান। সে ইহুদিদেরকে দেখতে পারতো না। সে 60 লক্ষ ইহুদিকে পৃথিবীতে হত্যা করছে হিটলার। এবং হিটলার আরো অনেক কাজ করে, যেমন কি হিটলার তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক বলা হয় হিটলারকে। এবং হিটলারকে আসলে মানুষ খারাপ বলে কেন জানো? কারণ হিটলার আসলে পরাজিত হয়েছে। এই জন্য পৃথিবীতে যদি কেউ পরাজিত হয়, তাকে পৃথিবীর কোনো মানুষ তার পাশে থাকে না। সব সময় মানুষ জয়ী মানুষের পাশে থাকতে চায়। এবং হিটলার, এজন্য হিটলারকে মানুষ অনেক অপমান অপদস্থ করে। এবং এই হিটলারের একটা কথা বলি, হিটলারের একটা কোটেশন আমার জীবনের খুব ফেভারিট। আমি হিটলারকে খুব পছন্দ করি। সেটা হলো, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ডিসিশন, থিঙ্ক 1000 টাইম আফটার টেকিং এ ডিসিশন, নেভার টার্ন ব্যাক ইভেন ইফ ইউ গেট 1000 ডিফিকাল্টিজ। এটা আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে, আমি যে লক্ষ্যটা ঠিক করব, যে ড্রিমটা আমি দেখব, সেই ড্রিম দেখে আমি সামনের দিকে আগাবো। যত বাধাই আসুক আমি আর পেছনে ফেরবো না, আমাকে সামনে আগায় যেতে হবে। এই জিনিসটা আমি আমার সারা জীবন বিশ্বাস করি। এই একটা কোটেশন আমার কাছে খুব ভালো লাগে। আমার আরো অনেক কোটেশন ভালো লাগে। তারপরে তোমার ধরো, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এগুলা হিটলার বলছে। হিটলার তো তার সৈন্যরা কেন এত জয়লাভ করতো জানো? কারণ তার সৈন্যদেরকে সে সারিতে সারিতে সাজায় রাখতো। তো সারিতে সারিতে সাজায় রাখার কারণে তার সৈন্যগুলা সব সময় তোমার পিছনের দিকে আসতে পারতো না, কারণ তার সৈন্যদের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তোমরা সারিতে সারিতে আগাবা। যদি কেউ দেখো যে তোমার সামনের সারির সৈন্য পালায় যাচ্ছে তোমাকে যুদ্ধের ময়দানে রেখে, তাহলে তোমার পিছনের জন তাকে গুলি করে মেরে ফেলবা। ঠিক আছে? এটা এই জন্য সবার পিছনে একটা বন্দুক লাগানো থাকতো। ও চিন্তা করতো যে ভাই, আমি পিছন দিকে গেলে আমার দলের সৈন্যকে আমাকে গুলি করে হত্যা করে ফেলবে। তো যাই হোক, ঘটনা যাই ঘটুক, আমাকে সামনে আগাইতে হবে, কারণ পিছনে গেলে মরমু, সামনে গেলেও মরুম। এর থেকে সামনে আগানোই কি ভালো। এই জন্য হিটলার জান প্রাণ দিয়ে কি করতো, সবসময় সামনে সামনে আগাইতো হিটলারের লোকজন। আমি তো জানি তোমরা আমাকে বহুত প্রশ্ন করো, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো। এটা তো আমি জানি, আমি তো 17 বছর ধরে পড়াই। আমার এর আগে একবার প্রশ্ন করছে বহুবার, কয় স্যার সবার শেষে যে আসছিল তা সে কেমনে মরতো তাইলে?
মানে চিন্তা করো, মানে আমি পড়াই একটা, তাদের মাথার ভিতরে আছে সবার শেষে যে সৈন্য আছে, তাহলে তারা কে মারতো? কারণ এক জায়গায় তো শেষ হবে। তো সেটার উত্তর আমার কাছে আছে, ওদেরকে আলাদাভাবে হিটলার হত্যা করতো, এবং সে সর্বশেষে থাকতো ওই যুদ্ধের প্রধান বা জেনারেল, তাকে হত্যা করতো হিটলার, হত্যা করে তাকে মারতো। যেমন একটা মুভি আমি দেখেছিলাম, সে মুভির মধ্যে আমি দেখেছিলাম যে তোমার হিটলারের ভেতরে, হিটলারের তোমার হচ্ছে একটা একটা জাহাজের মধ্যে আমি দেখছিলাম মুভিতে, যে ওই জাহাজটার ভেতরে তোমার হচ্ছে একটা রুমের মধ্যে একজন লোক ঢুকলো, তার এই আর্মিরা ব্যাচ পরে না, ওই ব্যাচ গুলো দেখাইলো, দোনোজনের ব্যাচ সেম। তো ঢুকার পরে সে গিয়ে বলছে যে আমাকে হিটলার তোমার কাছে পাঠাইছে, কেন পাঠাইছে এটা তো তুমি জানো? বলে যে হ্যাঁ, আমি পরাজিত হয়েছি এজন্য পাঠাইছে। বলে তুমি জানো হিটলারের আদেশ আমাকে পালন করতে হবে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি যে তোমার আদেশটা পালন করা, বিকজ ইউ আর মাই ফ্রেন্ড, উই হ্যাভ স্টার্টেড আওয়ার মিলিটারি লাইফ টুগেদার, আমরা একসাথে আমাদের মিলিটারি লাইফ শুরু করেছি, যেহেতু তুমি আমার বন্ধু। মিলিটারিরা তো জানো তোমরা যে একই ব্যাচে তুই তুই করে বলে বন্ধু ওরা। সো তোমাকে তোমাকে হিটলার যে কাজটা করার জন্য পাঠাইছে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট, আমার অস্ত্রটা আমি তোমাকে দিলাম, তোমার যা ইচ্ছা তা করো। সো অস্ত্র দিয়ে সে ওকে গুলি করেও মারতে পারতো, তো সে সুইসাইডটাকে বেছে নিল, কারণ ও জানে ওর কাছে কোনো অস্ত্র নাই, ও একটা জাহাজের মাঝখানে, পুরা জাহাজের ডেক ধরে শূন্য, সে যদি পালাইতেও চায় কোনো লাভ নাই, তাকে মরতেই হবে। সো বন্ধু কি করলো, তাকে অস্ত্রটা দিল, সে অস্ত্রটা মুখে দিয়ে সে সুইসাইড করলো। সুইসাইড করার পরে বন্ধু বাইরে আসলো, বাইরে আগে এসে বাইরে দাঁড়াইছে, সে বলে হিটলারের জেনারেলরা বীরের মতো মরে, তারা কাপুরুষের মতো মরে না। তার মানে সে তার ফ্রেন্ডকে সবার সামনে উপরে উঠাই দিল। এজন্য আমি বলি যারা আর্মিতে জেনারেল হয়, মেজর হয়, বা অনেক উপরে লেভেলে থাকে, দে আর ভেরি ব্রিলিয়েন্ট, আমার কাছে সবসময় এই জিনিসটা মনে হয়। সো এই যে হিটলারের এই বিষয়টা, হিটলার আসলে কি, তোমরা যেমন সাধারণ জ্ঞান পড়তে গেলে না প্রচুর গল্প তোমার পড়া লাগে, তুমি যত গল্প জানবা, যত বিষয়গুলা পড়বা, তত সাধারণ জ্ঞান তোমার কাছে ভালো লাগবে। আমি তো সত্যি কথা বলতে সাধারণ জ্ঞান ক্লাস কম নেই, যেহেতু আমি প্রফেশনালি চাকরি করি, ব্যস্ত থাকি, আর বিদ্যাবাড়ির সাথে থাকি, আমি ক্লাস খুব কম নেই, কিন্তু আমি অল্প যতগুলা ক্লাস নেই, সেই ক্লাসগুলো আমি চেষ্টা করি যে আমার ছেলে মেয়েদেরকে বা তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। দুইটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করব, আমি এটা আমার সন্তানকেও চেষ্টা করি, বাট আমি জানি না সে কতটুকু পারবে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা তোমার সন্তানকে পত্রিকা পড়ানোর প্রতি উৎসাহিত করবা বাবা, এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ আমি 17 বছর ধরে এই জিকে পড়াই, 12 বছর আমি জিকে টিচার ট্রেনার ছিলাম, যারা জিকে টিচার হতে হয় টিচারদের ট্রেনার আমি ছিলাম। এবং আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি, তুমি যখন বাচ্চাকে পত্রিকা পড়তে দিবে তখন কিছু জিনিস তার মধ্যে গ্রো করবে। এক নাম্বার বিষয় হচ্ছে সেই বাচ্চাটা নারীদের প্রতি অ্যাসিড নিক্ষেপ, নারীদের প্রতি সহিংসতা, নারীদেরকে অত্যাচার করা এবং রাস্তায় মারামারি, এগুলা যে ভালো না, এগুলা পত্রিকা পড়ে তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে। দেখবা যেই ছেলে মেয়েগুলা পত্রিকা প্রচুর পড়ে তাদের মধ্যে খারাপ জিনিসের পরিমাণ কম হয়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হলো যে তোমার নিজের নলেজ বৃদ্ধি পাবে, এবং তুমি দেখবা তোমার আশেপাশের যে মানুষ আছে তাদের থেকে তোমার জানাটা বেশি হবে। দেখবা মানুষ জ্ঞানী মানুষকে সবসময় বেশি সম্মান করে। সেই জ্ঞানী হয় যার তোমার হচ্ছে, যার হচ্ছে নলেজটা অনেক অনেক বেশি থাকে, যার নলেজটা অনেক বেশি থাকে, যে জানে তাকে জ্ঞানী হয়ে সম্মান করে। সো এই জন্য তুমি যখন এই ইনফরমেশন গুলো জানবা, সেগুলো তোমার জন্য ভালো। বিশ্বাস করো, কোনো সাধারণ জ্ঞান টিচারের দরকার হইতো না যদি বাংলাদেশে ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে পত্র পত্রিকা পড়ানো হইতো। আমাদের দেশে পত্র পত্রিকা পড়ানোকে একটা অপরাধ বলে মানে অনেকে, এবং বলে বইয়ের বাইরের অন্য কিছু জিনিস পড়া যাবে না, এটা অনেকে বলে দেয় স্পষ্টভাবে। এই কারণে দেখা গেছে ছেলে মেয়েরা বিসিএস, ব্যাংক, প্রাইমারি এই জায়গাগুলো পরীক্ষা গিয়ে একমাত্র সাধারণ জ্ঞানে আটকে, এবং সাধারণ জ্ঞান তাদের কাছে কঠিন মনে হয়। আমি কি ভুল বলছি? তোমাদের কাছে কি মনে হয় ভুল বলছি? কখনো আমি আমি মনে করি আমি ভুল বলি না, কারণ আমি তো একটা জিনিসের সাথে এত বছর ধরে আছি। সো এই জন্য আমি তোমাদেরকে বলি, সাধারণ জ্ঞানকে ভয় পাবা না, এটাকে মজা নিয়ে পড়বা, প্রতিটা লাইন তোমার মুখস্থ করতে হবে, এই বিষয়টা চিন্তা করবা না। সাধারণ জ্ঞানের সব বিষয় তোমার মনে রাখা হয় না। আমি যদি আবারও পৃথিবীতে জন্মাই, আমি কোনোদিন জিকে টিচার হব না, খোদার কসম। কারণ কি জানো, আমি হয় ইংলিশ টিচার হবো, বা ম্যাথ টিচার হবো, বা বিজ্ঞানের টিচার হবো, এক সাবজেক্টই পড়াবো, ওইটা সারা বছর পড়াইতে থাকবো। আর আমি এমন এক সাতার মাথার সাবজেক্ট পড়াই জিকে, যেটা প্রত্যেকদিন রাত্রে বেলা আমার পড়া লাগে, প্রতিদিন রাত্রে দিনে আমার পড়ান লাগে, এবং তোমাদেরকেও পড়ান লাগে। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি না জানি আমি তোমাদেরকে শেখাবো কিভাবে? এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা আমি চলে গেলেও আমার অবর্তমানে তোমাকে এটা পড়তে হবে। সেজন্য দেখবা আমার ক্লাসগুলো একটু আমি ডিফারেন্টলি নেওয়ার চেষ্টা করি, আমার ক্লাসগুলো আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি বেশি। কারণ হচ্ছে আমার বাচ্চারা, বা যারা তোমরা যারা আমার সাথে পড়ো, আমার ছাত্রছাত্রীরা,
এরা যাতে আমার অবর্তমানে পড়তে পারে, কারণ কোর্স শেষ, তোমার যদি 3 মাস পরে পরীক্ষা হয় বা 2 মাস পরে পরীক্ষা হয়, তোমাকে পড়তে হবে না নিজে নিজে দুই একটা ইনফরমেশন? সো আমি যদি ওই আগ্রহটা তোমার ভিতরে তৈরি না করি, তাহলে তুমি কেমনে পড়বা? সো ওই জায়গাগুলো আমি চেষ্টা করি তৈরি করার জন্য। এই জন্য মাঝে মাঝে দেখবা তোমাদেরকে বিভিন্ন গল্প বলি, বিভিন্ন জিনিস বলি, যাতে তোমাদের ওই আগ্রহটা হয়। আমি শিওর তোমরা যে 39 জন স্টুডেন্ট এখন ক্লাস করতেছো, তারা হিটলারের গল্প পাইলে একবার হলো পড়ে দেখবে আজকের পর থেকে, কারণ আমি তোমাদেরকে হিটলার নিয়ে বলছিলাম, এবং আজকে থেকে 20 বছর পর হলে এই কাজটা তোমরা করবা। বিকজ আই উইল ট্রাই টু ক্রিয়েট ইন্টারেস্ট অন ইউর ইনার মাইন্ড, এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা, এরপর আসা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই 1939 সালের 1 সেপ্টেম্বর আমাদের হিটলার তিনি পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। সেটা 1 সেপ্টেম্বর 1939 সালে, শেষ হয় 2 সেপ্টেম্বর 1900 কত সালে, 45 সালে। এই যুদ্ধেরও অক্ষ শক্তি আছে, এই যুদ্ধেরও মিত্র শক্তি আছে। অক্ষ শক্তি জার্মানি, জাপান ও ইতালি। তার মানে এই যুদ্ধটা ক্রিয়েট করেছে কে? জার্মানি। এই যুদ্ধটা ক্রিয়েট করেছে কে? জার্মানি। কেমন? সো জার্মানি, জাপান, ইতালি এটার অক্ষ শক্তি, মিত্র শক্তি হচ্ছে অনেকগুলা। চিন্তা করো, এই যুদ্ধকে প্রোটেস্ট করার জন্য আমেরিকা নামছে, ব্রিটেন নামছে, সোভিয়েত ইউনিয়ন নামছে। যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীতে 15টা রাষ্ট্র হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীতে কয়টা রাষ্ট্র হয়? 15টা। আজকের ক্লাসে জাস্ট টেকনিকটা লেখাই দেই, এটা আজকের ক্লাসে আলোচনা করব না। সোভিয়েত ইউনিয়নের দেশগুলো মনে রাখার নিয়ম হলো, ধরো তোমার এলাকায় প্রচুর দুর্নীতিবাজ লোক আছে, সবগুলো লোককে ধরে নিয়ে গেল। সো সবগুলো লোককে যখন ধরে নিয়ে গেল, তখন তুমি খুশিতে কি বললা? ও আল্লাহ বাঁচাইছে, অল কুত্তাকে র্যাব ধরে জুম করে, অল কুত্তাকে র্যাব ধরে জুম করে, মানে সব কুকুরগুলোকে র্যাব ধরে নিয়ে যায়। এটা হলো সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলো মনে রাখার নিয়ম। যেমন ধরো এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, রাশিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, ইউক্রেন, মলদোভা। কয়টা রাষ্ট্র হয় খেয়াল করো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাইলে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত রাষ্ট্র কয়টা? 15টা। সোভিয়েত ইউনিয়নের ভেতরে রাষ্ট্র ছিল কয়টা? 15টা। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে পৃথিবীতে 15টা রাষ্ট্র হয়েছে। তার মানে এই 15টা রাষ্ট্র একসাথে সোভিয়েত ইউনিয়ন ছিল। কথা ক্লিয়ার কিনা? এই 15টা রাষ্ট্র একসাথে একটা রাষ্ট্র ছিল, সোভিয়েত ইউনিয়ন। সে 1991 সালে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে পৃথিবীতে 15টা রাষ্ট্র হয়েছে। টেকনিকটা জাস্ট লিখে নাও, এটা তোমাদের শিটেও আছে, এবং এটা আমরা আরেকটা ক্লাসে পড়াবো। টেকনিকটা আমি না থাকলে, অন্য কেউ থাকলে যদি না দেয়, জাস্ট লিখে নাও যে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলো মনে রাখার নিয়ম। সব বইতে একই পাবা, সব গুগলে সার্চ দিলেও পাবা। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, রাশিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, ইউক্রেন, মলদোভা। যেহেতু এটা আজকের ক্লাসের টপিক না, তারপর আমি একটু শেখাই দিলাম যাতে সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তোমরা একটা জিনিস বুঝতে চাও যে ভাই বাফার স্টেট কি। এই জিনিসটা বিশ্বাস করবা না, কতবার যে বাংলাদেশের পরীক্ষায় আসছে, এবং বিসিএস ভাইভাতেও এই প্রশ্নটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে বাফার স্টেট কি। বাফার স্টেট মানে হলো দুটো বড় দেশ, খেয়াল করো কথাটা, খেয়াল করো, দুটো বড় দেশ যুদ্ধ করতেছে। সো দুইটা দেশ গোলাগুলি মারতেছে, একটা গোলাগুলি মারতেছে, মাঝখানে ছোট একটা দেশের মধ্যে গিয়ে ওই গোলাগুলি পড়লো, এবং ছোট একটা দেশ এই দুইটার আক্রমণে ক্ষতিগ্রস্ত হলো। ওই ছোট দেশটাকে বাফার স্টেট বলে। সহজভাবে বলি, ভারত আমাদের থেকে বড়, মিয়ানমারও আমাদের থেকে বড়, আল্লাহ না করুক কোনো কারণে ভারত মিয়ানমার যুদ্ধ লাগলো। এখন ভারতের সাথে আমাদের সীমান্ত আছে, মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত আছে। এই যুদ্ধ লাগার কারণে ক্ষতিগ্রস্ত হবে কে? বাংলাদেশ না? আমদানি রপ্তানি ব্যাঘাত ঘটবে, কিছু হলো তোমার কি বলে বোমা আমাদের দেশে এসে পড়তে পারে। সো দেখো, এই দুইটা বড় দেশ যে যুদ্ধ করতেছে, মাঝখানে আমাদের দেশটা ছোট, সেজন্য আমাদের দেশকে বাফার স্টেট বলে। অর্থাৎ পৃথিবীতে যখন বড় দুটো দেশ যুদ্ধ করে, তখন যে ছোট দেশটা ওই যুদ্ধের কারণে ইফেক্টেড হয়, আহত হয় বা ঝামেলায় পড়ে, ওই ছোট দেশটাকে বাফার স্টেট বলে। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? সবাইকে ক্লিয়ার করতে পারছি কিনা? মতিয়া বলছে ভাই আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ক্লিয়ার করতে পারছি কিনা? লতার ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার কিনা? ওকে। পার্ল হারবার 7 ডিসেম্বর 1900, থ্যাংক ইউ সবাইকে। পার্ল হারবার 7 ডিসেম্বর 1941 সালে জাপান আক্রমণ করে। এখানে ঘটনাটা কি দেখো, এখানে আমেরিকার পার্ল হারবার দ্বীপটা আসলে আমেরিকার। এখানে আমেরিকার নৌঘাঁটি ছিল, নৌঘাঁটি মানে আমেরিকার নৌবাহিনী ছিল। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, জাপান ওইখানে যায় আক্রমণ করে বসছে।
7 ডিসেম্বর 1941 সালে জাপান পার্ল হারবার দ্বীপ আক্রমণ করে, তার একদিন পরে 8 ডিসেম্বর 1941 সালে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। সো পার্ল হারবার দ্বীপ আক্রমণ করে কে, এটা পরীক্ষায় আসে। আমরা বলবো হচ্ছে জাপান। আমরা কি বলবো? জাপান। আর আমাদেরকে যদি বলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কে, আমরা বলবো 8 ডিসেম্বরে করে। কেন? ওই পার্ল হারবার দ্বীপ আক্রমণ করছে, ওদের জাহাজ মাহাজ সব ডুবাই দিছে, সেজন্য আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি করেছে? অংশগ্রহণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াতে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অনেক বড় ঘটনা কি জানো? এই জিনিসটা খুব কষ্ট লাগে আমার কাছে। পারমাণবিক বোমা ফেলাইছে আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, এবং এই পারমাণবিক বোমার ফেলানোর কারণে ওখানকার গাছপালা তো জ্বলে গিয়েছে, প্লাস হলো ওখানকার যত মানুষ ছিল তারাও এটার কারণে ইফেক্টেড হয়েছে। এত বেশি পরিমাণ মানুষ মরেছে যেটা বলার মতো না, এবং এত লোক মারা যাওয়ার কারণে, এবং একটা দুঃখজনক বিষয় কি জানো? অনেক মা যারা প্রেগনেন্ট ছিল ওদের বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে, বিকজ ওই রেডিয়েশনটা তাদের শরীরে ঢুকে গেছে, এবং জেনারেশন টু জেনারেশন ওখানে রেডিয়েশনের প্রভাবে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। একটা নেশনকে ক্ষতিগ্রস্ত করেছে হচ্ছে আমেরিকা, আর ওরাই বিশ্বে পারমাণবিক যুদ্ধ বন্ধ করার জন্য বলে, বাট যুদ্ধ ক্রিয়েট করে রাখে কে? আমেরিকা। সো এখান থেকে প্রশ্ন কি কি আসে? এখান থেকে প্রশ্ন আসে পারমাণবিক বোমা পৃথিবীতে প্রথম ফেলা হয় কবে? আমরা কি বলবো? আমরা বলবো 6 আগস্ট 1945 সালে। পারমাণবিক বোমা কে ফেলায়? লিটল বয়। আচ্ছা, পারমাণবিক বোমা সেকেন্ড ফেলা হয় কোথায়? নাগাসাকিতে। কবে? 9 আগস্ট 1945 সালে। কোন বোমাটা ফেলা হয়? ফ্যাটম্যান। তো প্রথম পারমাণবিক বোমার নাম কি রে ভাই? লিটল বয়। দ্বিতীয় পারমাণবিক বোমার নাম কি? ফ্যাটম্যান। জার্মানি অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে 7 মে 1900 কত সালে? 45 সালে। জাপান করে 14 আগস্ট 1900 কত সালে? 45 সালে। দুটো জিনিস একটু ভালো মতো দেখি। জার্মান দখলমুক্ত অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা হয় 6 জুন 1944 সালে, এটাকে ডি ডে বলা হয়। এটাকে কি বলে? ডি ডে। ভালো মতো দেখি, সবাই একটু ভালো মতো খেয়াল করি, এটা নিয়ে এমসিকিউ থাকবে আজকের স্লাইডে। জার্মান দখল মুক্ত অভিযান 6 জুন 1944 সালে, এটাকে ডি ডে বলে। ভিক্টরি ডে, ভিই ডে, জার্মান নাৎসি বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে 8 মে 1945 সালে। ঠিক আছে, এটাকে ভিই ডে বলে। ক্লিয়ার? দেখে নেই একবার সবাই। যুদ্ধকালীন নেতৃবৃন্দ নিয়ে জানি যারা যুদ্ধের সময় ছিল। এগুলো এই এই স্লাইডটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে যে কি পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসে বলার মতো না। যেমন ধরো সোভিয়েত ইউনিয়নের, সোভিয়েত ইউনিয়নকে বলা হয় কি? ইউনাইটেড সোভিয়েত সোশ্যাল রিপাবলিক। সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন। যিনি ছিলেন ওনাকে বলা হয় জোসেফ স্ট্যালিন, উনি প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার দুইজন ছিলেন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, উনি 12 বছর ক্ষমতায় ছিলেন। এখানে একটা তোমাদের মজার ঘটনা বলি। ম্যাক্সিমাম সাধারণ জ্ঞানের বিশেষজ্ঞরা এই জায়গাতে অনেক কিছু ভুল বলেন, এবং এই জায়গাটা হচ্ছে তোমার বইগুলোতেও ভুল থাকে। যেমন বলা হয়ে থাকে যে রুজভেল্ট নাকি 12 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। কেন ছিলেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট নির্বাচন হয় না। এটা অ্যাবসলিউটলি একটা ভুল কথা। কারণ আমরা দেখতে পাই আমেরিকার একজন প্রেসিডেন্ট 4 বছরের জন্য হয়, এটা মনে হয় তোমরা জানো। 4 4 8 বছর দুই মেয়াদে থাকতে পারে, বাট রুজভেল্ট ছিল 12 বছর। কেন ছিল জানো? কারণ ওই সময় এরকম কোনো নির্বাচন ছিল না যে যতবার ইচ্ছা ততবার প্রেসিডেন্ট নির্বাচন হতে পারত। এবং তোমাদেরকে জানায় রাখি, রুজভেল্ট 16 বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছে, 4 বার নির্বাচিত হয়েছে, 4 বার, কিন্তু লাস্ট বার উনি দায়িত্ব পালন করতে পারেন, উনি মারা গেছে। তো উনি 12 বছর পালন করে উনি মারা গেছে। তো লাস্ট বার উনি দায়িত্ব পালন করতে পারে নাই। ওনার জায়গায় এই হারামি আসে, হ্যারি এস ট্রুম্যান। এরা আমি দেখতেই পারি না। এই হ্যারিকে ট্রুম্যান আইসাই, সে বোঝে না কিছু না, আইসাই দিছে পারমাণবিক বোমা ফেলাইয়া জাপানে। ওই ছবিগুলো দেখলে নিজের কাছে খারাপ লাগবে। হ্যারিকে ট্রুম্যান এই কাজটা করেছে। বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ছিল দুইজন। একজনের নাম আমরা কি বললাম রে ভাই? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। একজনের নাম বললাম হ্যারিকে ট্রুম্যান। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 12 বছর ক্ষমতায় ছিল। আবার উনি জাতিসংঘের নামকরণ করেন।
জাতিসংঘের নামকরণ করেন। আচ্ছা, ইউকের উইনস্টন চার্চিল ছিলেন, মানে ব্রিটেনের। জার্মানির অ্যাডলফ, এটা ভুল করে না কেউ, এটা সবাই পারে, জার্মানির অ্যাডলফ হিটলার ছিলেন। ইটালির বেনিতো মুসোলিনি ছিলেন। আর জাপানের হিরোহিতো সম্রাট। আর এই যুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধ মিত্রশক্তি জয়লাভ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিত্রশক্তি জয়লাভ করে। ক্লিয়ার? অক্ষ শক্তি জয়লাভ করে না। যারা যুদ্ধ লাগাইছে তারা জয়লাভ করে না, যারা যুদ্ধ প্রটেস্ট করতে নামছে ওরাই জয়লাভ করছে। এত আমাদের জাস্ট এটা মনে রাখলে হবে, মিত্রশক্তি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা যুদ্ধে কি লাভ করেছে? জয়লাভ করেছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি পার্ল হারবার দ্বীপ কোথায় অবস্থিত বলতো? পার্ল হারবার দ্বীপ কেউ পারবা কিনা? না পারলে আন্দাজি দাও, কোনো সমস্যা নেই। এই ভুলটা হইলে এরপরে তুমি সঠিকটা বুঝতে পারবা। না পারলে আন্দাজি দাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেটা পারো এটা দাও, এই ভুলটাই তোমাকে সঠিক পথে আনবে। ওকে, এক একজন এক একটা দিচ্ছ, আমি বলি পার্ল হারবার দ্বীপ হাওয়াই দ্বীপে অবস্থিত। দেখবা এরপরে আর কোনোদিন ভুল হবে না। ফাইয়াস, সুবর্ণা, রোজিনা, নুসরাত, ওরা সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। ভুল হতেই পারে, ভুল হইতে হইতে মানুষের কারেকশন হবে। মানুষ ভুল না করলে কোনোদিন শিখতে পারে না। ওকে, এরপরে আসো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কি ছিল? এটা তো পারা উচিত, আশা করি সবাই পারবা ইনশাআল্লাহ। দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? মাশাল্লাহ, ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট, 90% পারছো, 90% পারছো। বিথি, এটা রুজভেল্ট হবে। আচ্ছা, অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা বাকি যুদ্ধগুলো নিয়ে আলোচনা করব। আজকে খালি মারামারি হবে, সবার মাথা উত্তপ্ত হয়ে যাবে আজকে যুদ্ধ করে। আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে? কোনো বোরিং বিরক্ত এরকম লাগতেছে? তোমরা বুঝতে পারতেছো কোনো জায়গায় কষ্ট হচ্ছে তোমাদের? লতা বলছে ওকে, সুবর্ণার ঠিক আছে, পান্নারও ভালো লাগতেছে, সুমাইয়া সাবারও ঠিক আছে। ওকে, কোনো অসুবিধা হলে বলতে পারো। ওকে, কোনো জায়গায় না বুঝলে, কোনো জায়গায় যদি অসুবিধা হয়, সুবর্ণা বলছে স্যার একটু ডিটেলসে বলেন। আর কেমনে ডিটেলসে বলতাম রে সুবর্ণা, অনেক ডিটেলসেই তো যাচ্ছি। আরো যদি ডিটেলসে যায় বিসিএস এর মতো, তাইলে আজকে লেকচার আর শেষ হবে না, তাইলে ক্লাস লাগবে আরো 10-12টা। ঠিক আছে, একটা বিষয় তোমাদের সবাইকে বলি, সুবর্ণাকে আমি অনেক ধন্যবাদ জানাই, এই জায়গায় ধন্যবাদ জানাই যে তার জানার আগ্রহ বেশি, মাশাল্লাহ। একটা বিষয় কি ভাই, তোমাদের জিকে ক্লাস হলো 15টা। এখন আমরা যখন বিসিএস এ ক্লাস নেই, আমাদের জিকে ক্লাস হয় সব মিলায়া প্রিলি থেকে ভাইবা পর্যন্ত 65টা। কারণ 65টা ক্লাসে আমরা নেই সব মিলায়া জিকেতে। জিকের কন্টেন্ট অনেক বড়। এই এক ওয়াটারলু যুদ্ধ নিয়ে আধা ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু ওই আধা ঘন্টা আলোচনা তোমার প্রাইমারির জন্য লাগবে না। তোমার প্রাইমারির জন্য যতটুকু লাগবে আমরা অতটুকু বলার চেষ্টা করবো। একটা নিয়ে আমি অনেক দূর বললাম, বাকি কন্টেন্ট গুলো আমি ছোট করে বললাম, আলটিমেটলি ওটা তোমার জন্য ক্ষতি হবে। তার থেকে আমরা প্রত্যেকটা কন্টেন্ট সুন্দর করে বলি। যেমন ধরো আজকের ক্লাসটা 2 ঘন্টা, আমি 4টা যুদ্ধ 2 ঘন্টায় পড়াই দিতে পারি, 4টা যুদ্ধ। তাইলে বাকি জিনিসগুলো কি আমাদের লাগবে না? কারণ প্রাইমারিতে তো এত অতিরিক্ত লাগবে না, আমরা জানি কোনটা কোন জায়গায়। আবার এই অব্র স্যারের ক্লাস যদি কোনদিন তুমি বিসিএস রিটার্নে করতে যাও, দেখবা স্যার ওয়াটারলু যুদ্ধ নিয়ে 1 ঘন্টা শেষ করে দিচ্ছে। কারণ টপিক অনুযায়ী, কোর্স অনুযায়ী আলাদা। আর আরেকটা বিষয় হইলো, আমাদের মূল টার্গেট থাকে তোমাকে চান্স পাওয়ানো। এটা আমাদের সবার মূল টার্গেট। কারণ কি ভাই, তোমরা সংসার করো, অনেকে অনেকে চাকরি করো, অনেকের বাচ্চা সামলাইতে হয়, অনেকে অফিস করে, অনেক ছেলে অফিস করে এসে রাত্রে ক্লাস করে, অনেকগুলা ব্যাপার থাকে, বিশেষ করে যারা প্রাইমারি করে। ওই বিষয়গুলো না আমরা মাথায় রাখার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি কোন জায়গা থেকে কোন প্রশ্নটা বের করলে ওইটা দুপ করে মাথায় চলে আসবে, মানে ওইটা পরীক্ষায় আসবে, এই জায়গাগুলো আমরা ট্রাই করি। কারণ আহ দিন শেষে তো চান্স পাইতে হবে, মানুষ তো দিন শেষে চান্স পাওয়ার জন্য পড়ালেখা করে। তোমরা যারা এখানে পড়তেছো সবাই কিন্তু চান্স পাওয়ার জন্য পড়ো। সংসারের কাজ, বিভিন্ন ঝামেলা, বাসার ঝামেলা, ইউনিভার্সিটির ঝামেলা, ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট সব বাদ দিয়ে 2 ঘন্টা এখানে সময় দিচ্ছ। তার মানে তুমি চাও যে 2 ঘন্টায়
এই সাবজেক্ট থেকে যা প্রশ্ন আসবে সেটা অব্র স্যারের ক্লাস থেকে আমি ইনশাল্লাহ পারবো। আমি ভুল বললাম কিনা? সো এই জন্য আমরা চেষ্টা করি ওই জায়গাগুলো থেকে তোমাকে দিতে। সব কোর্সের পড়া কিন্তু এক না। এক জিকেতে বললাম না 65টা ক্লাসও লাগে, আবার এক জিকেতে 15টা ক্লাসেও হয়। পার্থক্য আছে পড়ানোর, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির সময় জিকে একরকম আসে, জাহাঙ্গীরনগরে ভর্তির সময় একরকম আসে, বিসিএস এ একরকম আসে, প্রাইমারিতে একরকম আসে, আবার ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ তে যদি তুমি পরীক্ষা দাও একরকম আসে, এনটিআরসি তে আরেক রকম আসে। তার অনেক প্রশ্নের ধারা কিন্তু কি একরকম চেঞ্জ হয়। সো আমরা ধারা অনুযায়ী পড়ানোর চেষ্টা করি। বাট তোমরা যখন ডিটেলস বলতে বলো, আই ফিল ভেরি অনার্ড, আমার খুব ভালো লাগে। কারো ক্লাস খুব ভালো লাগলে তখন সে ডিটেলস বলতে বলে, কিন্তু আমাদেরও কিন্তু একটা লিমিটেশনস আছে। সো ওই জায়গাটা স্যার একটু বলে দিলাম, নাইলে কিন্তু শেষ করতে পারবো না, দিন শেষে কোর্স ক্ষতি হবে। বরং আমরা সেগুলা জানার চেষ্টা করি যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। যেমন ধরো আমরা ওয়াটারলু যুদ্ধটা নিয়ে আলোচনা করি। এই ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটা বেলজিয়ামে অবস্থিত। তো এখন এখানে অনেক ছেলে মেয়ে আমাদেরকে বলে যে স্যার, এই যে আমরা বিভিন্ন যুদ্ধক্ষেত্র পড়ি, এই যে বেলজিয়ামে আপনি বললেন ওয়াটারলু যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে কি হয়? যেমন আহ তোমরা যদি একটা যুদ্ধের মুভি দেখো, আগের দিনে যুদ্ধের মুভিগুলো দেখলে কেমন লাগে না? ঘোড়া দিয়ে আসে, ঘোড়া দিয়ে আসে, এরকম তোমার হচ্ছে কি কয়টার নাম, তলোয়ার দিয়া এরকম করে। আসলে কিন্তু যুদ্ধগুলো এরকম হইতো। তারপরে তাবু দেখায় যুদ্ধের মধ্যে। হ্যাঁ, এরা কি করত? বিশাল একটা ময়দানের মধ্যে এরা যুদ্ধ করত, এবং ওদের নিয়মটা খুব অসাধারণ ছিল। তুমি খেয়াল করে দেখো, আমার আমার কথাগুলো মিলায় দেখো তোমরা। এরা দুই পাশে যুদ্ধ করত, পতাকা উঠাবে, সাদা পতাকা উঠাবে, সারাদিনে যুদ্ধ শেষ, পতাকা নামাবে, যুদ্ধ কি শুরু। এবং যুদ্ধ হইতো, যুদ্ধ দুই পাশে তাবু কাটতো, মাঠে যুদ্ধ, মাঝখানে যুদ্ধ হইতো, যুদ্ধে যে জয়লাভ করবে রাজ্যটা তার। এখনকার যে যুদ্ধগুলো হয় এগুলো হয় ভয়ঙ্কর। এই যে ফিলিস্তিনে এই যে 11,000 লোক মারছে, এদের কোনো দোষ আছে বলো? এদের কোনো দোষ আছে? নিরীহ না? এরা তো কোনো সমস্যার মধ্যে। সব কথা বাদ দাও, যে বাচ্চাগুলাকে মাইরা শোয়ায় রাখছে, এই বাচ্চাগুলার কি দোষ আছে তোমরা বলো আমাকে? এই বাচ্চাগুলার তো কোনো দোষ নাই। এরা তো নিরীহ মাসুম বাচ্চা। আমার সবচেয়ে ছোট ছেলের বয়স 3 বছর 8 মাস, আমার ছোট ছেলেটার বয়স। তো ও তো কিছু বোঝে না, দুনিয়ার কোনো কিছু তো বুঝে না। ব্যাপারটা বুঝতে পারছো? আমি যখন তোমাদের ক্লাস নিতে আসি, আমার ছেলে আমার পাঞ্জাবি ধরে দাঁড়ায় থাকে, বাবা যাইও না, আজকে থাকো। মানে ও বুঝে না যে ক্লাস নেওয়ার গুরুত্বটা কি বা জিনিসটা কি। ওর ওর এই জ্ঞানটা আল্লাহ দেয় নাই, এখন ওর ওই নলেজটা এখন পর্যন্ত হয় নাই। এরকম মাসুম যে বাচ্চাগুলো আছে, এই যে মাসুম বাচ্চাগুলাকে ইসরায়েলিরা যে হত্যা করতেছে, এই হত্যাগুলা যদি ফিলিস্তিন আর ইসরায়েলরা সম্মুখে এরকম যুদ্ধ করত, যুদ্ধে জয়লাভ করবো, তার রাজ্য তার, ঝামেলা শেষ। এখন কি হইতেছে? পৃথিবীর যুদ্ধগুলা চেঞ্জ হইতেছে, কারণ পৃথিবীর যুদ্ধগুলো এখন হইতেছে অস্ত্র বিক্রির জন্য। সব ব্যবসা রে ভাই, সব ব্যবসা, সব ব্যবসা। কারণ যত অস্ত্র বিক্রি হবে, আমেরিকা এখন যুদ্ধ লাগাই দিচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, যত অস্ত্র বিক্রি হবে তত তাদের লাভ। এই যে হামাস যুদ্ধ করতেছে, তারা কারো না কারো থেকে অস্ত্র কিনতেছে না? এই যে তারা কারো না কারো থেকে অস্ত্র কিনতেছে, এই অস্ত্রটাও তো ওদেরকে আমেরিকা সাপ্লাই দিচ্ছে, ওদের কাছ থেকে হামাস কিনে আনতেছে। তার মানে অস্ত্রটা হাত বদল হয়, বিক্রি হয়। পৃথিবীর সব এখনকার যুদ্ধগুলো হয় অস্ত্র বিক্রির জন্য। এই যে ওয়াটারলু যুদ্ধক্ষেত্র, এরকম যুদ্ধক্ষেত্র আরো আছে, আলামিন যুদ্ধক্ষেত্র মিশর, তারপরে সিয়াচেন হিমবাহ, যেটা তো এখনো যুদ্ধ হয়, যেটা ভারত পাকিস্তান বর্ডারে অবস্থিত। এই যে ভারত পাকিস্তান বর্ডারে সিয়াচেন হিমবাহ যুদ্ধ হয়, এটা আরো ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে 6 মাস ট্রেনিং দেওয়া হয় ওই যুদ্ধে করার জন্য, এবং সাদা পোশাক পরে যুদ্ধ করে, তুষারপাত হয় ওইখানে, তুষারের মধ্যে যুদ্ধ হয় ওইখানে। তাহলে চিন্তা করো, পৃথিবীতে আগে এরকম অনেক যুদ্ধক্ষেত্র ছিল যেখানে সবাই জানতো এখানে যুদ্ধ করতো। এর জন্য বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। অলরেডি শিউলি বলে দিছে, বেলজিয়ামকে কি বলা হয়? ইউরোপের ককপিট বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে যুদ্ধ হইতো। এখানে আমরা দেখতে পাই ডিউক অফ ওয়েলিংটনের সাথে ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের সাথে তোমার যুদ্ধ হয় হচ্ছে নেপোলিয়ান বেনাপোর্ট। নেপোলিয়ান বেনাপোর্টের তো সবাই নাম শুনছো। নেপোলিয়ান বেনাপোর্ট ছিলেন ফরাসি বিপ্লবের শিশু। সো ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ান বেনাপোর্টকে। উনি এই ওয়াটারলু যুদ্ধ করেন, যুদ্ধে নেপোলিয়ান বেনাপোর্ট পরাজিত হন। পরাজিত হওয়ার পরে নেপোলিয়ান বেনাপোর্টকে সেন্ট হেলেনা দ্বীপে কি দেওয়া হয়? নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়ানের নামের সাথে দুইটা দ্বীপ সম্পর্কিত, একটা হলো সেন্ট হেলেনা দ্বীপ, যেখানে ওনাকে নির্বাসন দেওয়া হয়, ওইখানে উনি মৃত্যুবরণ করেন, এটা এটা এখান থেকে আসবে। আর একটা হচ্ছে
কর্সিকা দ্বীপ, যেখানে উনি জন্মগ্রহণ করেন। আমি দুইটা একসাথে পড়াই দিলাম তোমাদেরকে। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের স্লোগান কি? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে প্রশ্ন আসবে, বা এখন পর্যন্ত সরকারি পরীক্ষায় প্রশ্ন আসছে, ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কবে হয়? 1815 সালে। এটা অলরেডি প্রাইমারি পরীক্ষা একবার আসছে, এটা রিপিট হয়। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। ইউরোপের ককপিট বলা হয় কাকে? বেলজিয়ামকে। ফরাসি বিপ্লবের স্লোগান কি? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব হয়? বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে। ফরাসি বিপ্লব কত তারিখে হয়? এটাও পরীক্ষা আসে। 14ই জুলাই। কত সালে হয়? 1789 সালে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, আমরা এর পরেরটা যাই। ফরাসি বিপ্লব আমরা অলরেডি বলছি। ক্রিমিয়ার যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধটা আমরা বলি। তুরস্কের সাথে রাশিয়ার যুদ্ধটা হয়, এটাকে ক্রিমিয়ার যুদ্ধ বলে। এটা পরীক্ষা একটাই আসে। ক্রিমিয়ার যুদ্ধ 2 বছর ছিল, 1854 থেকে 1856। তুরস্ক আর রাশিয়ার মধ্যে এই যুদ্ধটা হয়। তোমার হচ্ছে এটাকে ক্রিমিয়ার যুদ্ধ বলে। কোরিয়া যুদ্ধ 1950 সাল থেকে 1953 সালে এই যুদ্ধটা হয়। কোরিয়া যুদ্ধটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুই কোরিয়া তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উত্তর কোরিয়া দখল করে রাশিয়া, দক্ষিণ কোরিয়া দখল করে হচ্ছে আমেরিকা। যখন দুই কোরিয়া দুটো দেশ দখল করে, দখল করার পরে দুই কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর পৃথক করে। এটা পরীক্ষায় আসে। দুই কোরিয়াকে পৃথক করা হয় কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে? 38 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। এবং এই কোরিয়া যুদ্ধ হওয়ার পরে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে যায়। কেন ভাই? উত্তর কোরিয়া সমাজতন্ত্র বিশ্বাস করে, দক্ষিণ কোরিয়া পুঁজিবাদে বিশ্বাস করে। আমি শিওর তোমাদের মাথার মধ্যে এখন চলে আসছে যে সমাজতন্ত্র কি, পুঁজিবাদ কি। সমাজতন্ত্র মানে হলো সমস্ত সম্পত্তির মালিকানা যদি রাষ্ট্রের থাকে তাহলে সমাজতন্ত্র বলে। যেমন চীনের সব সম্পত্তির মালিক রাষ্ট্রের, এটাকে সমাজতন্ত্র বলে। পুঁজিবাদ মানে ব্যক্তি মালিকানাধীন সম্পদের পরিমাণ বেশি, যেখানে ব্যক্তির সম্পদ বেশি থাকবে। আমাদের দেশটা কি? আমাদের সমাজতন্ত্র, আমাদের তো কোনো নীতি নাই। আমরা সমাজতন্ত্র বিশ্বাস করি, পুঁজিবাদও বিশ্বাস করি। যেই দেশ সমাজতন্ত্র পুঁজিবাদ দুইটা নীতিতে বিশ্বাস করে তাকে মিশ্র অর্থনীতির দেশ বলে। কি বলে? মিশ্র অর্থনীতির দেশ। উত্তর কোরিয়া যাওয়ার কারো ইচ্ছা আছে? উত্তর কোরিয়া একটা মাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। উত্তর কোরিয়ার নিয়ম হলো, যদি একজন অপরাধ করে সেটা 3 পুরুষ ধরে শাস্তি পায়। ধরো আমি অপরাধ করলাম, আমার পোলায় পাইবো, আমার নাতিও শাস্তি পাবো। এটা হলো উত্তর কোরিয়ার নিয়ম। উত্তর কোরিয়ার প্লেয়াররা খারাপ করলে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাতের মধ্যে ইট দিয়া পুকুরের মধ্যে দাঁড় করায় রাখে। চিন্তা করতে পারো? উত্তর কোরিয়ার মেয়েদের চুল কাটার নিয়ম হলো 20 কাট, ছেলেদের চুল কাটার নিয়ম হলো 10 কাট। এর বাইরে চুল কাটলে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। রাজার ছবি যেখানে দেখবে সেখানে রাজার ছবি দেখার পরে উল্টা হাঁটা লাগে রাজার ছবি দেখে। ঠিক আছে? সো এই যে বিষয়গুলো, এগুলা শুনলে কেমন লাগে? মানে মনে হয় পাগল মনে হয় আমার কাছে এগুলারে। ঠিক আছে, অদ্ভুত পাগল ছাগল কতগুলো মনে হয় দেশ চালায়। জিম ইয়ং কিম, সে জীবনে হচ্ছে, কিম হচ্ছে তোমার জীবনে কোনোদিন সে ইয়াতে উঠে নাই, এটাকে কি বলে, প্লেনে উঠে নাই। কেন? ওদের প্লেন ভয় লাগে, ওরা ট্রেনে চলে। ওরা সবসময় ট্রেনে চলে। ট্রেনের কোন কামরায় তারা থাকে এটা কেউ জানে না। কেন? যদি ট্রেনে বিমান হামলা হয় যাতে ওরা বেঁচে যায়। চিন্তা করতে পারো? এবং দুই কোরিয়ার মধ্যে কোনোদিন মিল হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই, কেউ কাউরে দেখতে পারে না। এবং দুই কোরিয়া তার সীমান্তের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে ওই যে দেখবা ওয়াজ মাহফিল রাত্রিবেলা অনেক জোরে জোরে, যখন ওয়াজ মাহফিল কানে লাগে না মাঝে মাঝে বাড়ির পাশে হইলে অনেক জোরে, বা অনেক সময় ধরো বিয়ের বাদ্য বাজায় বা এরকম হলে অনেক জোরে জোরে কানে লাগে। অনেক সময় দেখবা একটা সাউন্ড হয়, কি করে একটা সাউন্ড হয়, চিকন সাউন্ড হইলে কানের মধ্যে লাগে, আমরা কান ধরে বসে থাকি। এরকম তোমার ওরা এরকম সাউন্ড করে, সীমান্তে সাউন্ড করে, কয়েক গ্রামের লোক পালায় যায়। কেন? কারণ এই সাউন্ডটা কেউ নিতে পারে না, ব্রেইনে ক্ষতি হয়। এবার চিন্তা করো কি পরিমাণ শয়তান ওরা, গোলাগুলি করবে না, এরকম সাউন্ড ক্রিয়েট করে। বুঝতে পারছো? সুবর্ণা বলছে, স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ফেনীতে। ওকে। ভিয়েতনাম যুদ্ধ, দুই ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়, উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে 1956 সালে। বা দুই ভিয়েতনাম এখন একটা রাষ্ট্র হয়ে গেছে, এটার নাম ভিয়েতনাম। এই যুদ্ধটা হয় হচ্ছে আমেরিকার সাথে রাশিয়ার। এখানে উত্তর ভিয়েতনাম দখল করে রাশিয়া, দক্ষিণ ভিয়েতনাম দখল করে আমেরিকা। এবং আমেরিকা পৃথিবীতে সবচেয়ে জঘন্যভাবে হেরেছে হলো এই ভিয়েতনাম যুদ্ধে। তারা বলে তারা নাকি বৃষ্টির কারণে হেরেছে। ভিয়েতনামিজরা তাদের উপরে গেরিলা যুদ্ধ শুরু করে, ফু দেয়। ফু দিলে কতগুলা হচ্ছে তোমার তীর বাইর হয় না, ঘাড়ের মধ্যে লাগে, ওই তীরগুলো তারা ব্যবহার করে, তারা গেরিলা আক্রমণ করে, দাটা দিয়ে কোপাই দিত আমেরিকান সৈন্যদেরকে। এভাবে তারা হচ্ছে পরাজিত করে তোমার গেরিলা আক্রমণ করার মধ্য দিয়ে।
ভিয়েতনাম খুব সুন্দর একটা দেশ, ওদের দেশে প্রচুর পরিমাণে স্কুটি চলে, স্কুটি। ওরা আমাদের দেশের মতো এত গাড়ি না, আমাদের দেশের প্রত্যেক মানুষ যদি বাইক বা স্কুটি ব্যবহার করতো আমাদের রাস্তায় এত জ্যাম হইতো না। এই জন্য আমাদের দেশের রাস্তায় এত জ্যাম, কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে তোমার হচ্ছে স্কুটি ইউজ করে না আমাদের দেশের মানুষগুলো, ঠিক আছে। আচ্ছা, আরব ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত 4 বার হয়, 4 বারই ইসরায়েলদের কাছে আরবরা পরাজিত হয়। পাক ভারত যুদ্ধ 1965 সালে হয় পাকিস্তান ও ভারতের মধ্যে, এবং এই যুদ্ধটা হয় কাশ্মীরকে কেন্দ্র করে। পরবর্তীতে এই যুদ্ধ বন্ধে একটা চুক্তি করা হয় যেটাকে বলা হয় তাশখন্দ চুক্তি। যেটাকে কি বলা হয়? তাশখন্দ চুক্তি। এটা বলো, ক্রুসেড কোন অঞ্চলের ধর্মযুদ্ধ? এটা আমি তোমাদেরকে বলি। সুবর্ণা বলতেছে ফেনীর লোকজন তো ভালো না। হ্যাঁ, ফেনীর লোকজন ভালো না, ফেনীর লোক অনেক খারাপ, এটা আমি জানি। আচ্ছা, ক্রুসেড কোন অঞ্চলের ধর্মযুদ্ধ? ক্রুসেড হচ্ছে তোমার মধ্যপ্রাচ্যের একটা ধর্মযুদ্ধ। ক্রুসেড মানে কি? ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। ক্রুসেড শব্দের অর্থ কি? ধর্মযুদ্ধ। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে 8 বার যুদ্ধ হয়। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে 8 বার যুদ্ধ হয়। ইতিহাসে এই যুদ্ধগুলোকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলে। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে 8 বার যুদ্ধ হয়। ইতিহাসে এই যুদ্ধগুলোকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলে। ইতিহাসে এই যুদ্ধগুলোকে কি বলা হয়? ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলা হয়। কারণ মুসলমানরা আল-আকসা মসজিদের মালিকানা চায়, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের বেথেলহেমের মালিকানা চায়। এজন্য মুসলমান খ্রিস্টানদের মধ্যে 8 বার ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয়। এখানে আবার আরেকটা মজার ঘটনা তোমাদেরকে বলি, যেটা শুনে তোমরা হয়তো একটু মজা পাবা। যে এই যে ইহুদিরা বর্তমানে, পান্না থ্যাংক ইউ, এই যে ইহুদিরা তোমার আহ এখন যে আল-আকসা মসজিদটা আছে না, এটা দখল করে রাখছে। ইহুদিরা এই আল-আকসা মসজিদটা ভেঙে দিতে চায়। ওরা ধারণা করে ওদের এখানে একটা মন্দির ছিল, ওই মন্দির বা উপাসনালয়কে ওরা উপাসনা করবে। ইহুদিরা একটা লাল গরু খুঁজতেছে, যে লাল গরুটার বয়স মধ্যবয়স্ক হবে এবং যে লাল গরুটার মধ্যে কোনো প্রকার কালো পশম থাকবে না, একটা কালো পশম বা অন্য কালার থাকবে না। ওই লাল গরুটাকে ওই লাল গরুটাকে তারা জবাই করবে, জবাই করে পোড়াবে, পোড়ায়া ওইটার ছাই ওই মন্দিরে দিবে। ওই মন্দিরে দিলে ওরা যেটা হবে, ওরা ইহুদি জাতি পবিত্র হবে। তার মানে আমাদের আল-আকসা মসজিদ ভাঙ্গে লাল গরু পোড়াবে এবং পোড়ায়া সেটার ছাই দিয়ে তারা সেখানে দিবে এবং তারা হচ্ছে পবিত্র হবে। এরপরে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, এবং দাজ্জালের যখন পৃথিবীতে আবির্ভাব হবে তখন যত ধর্ম আছে সব ধর্ম একসাথে হয়ে দাজ্জালকে প্রোটেস্ট করার চেষ্টা করবে, কারণ দাজ্জালের উপর মানুষ বিরক্ত হয়ে যাবে। তারপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। বুঝতে পারছো? ইহুদিরা এখন, তোমরা বলতে পারো যে স্যার, এই যে দাজ্জালের যে আসবে বা ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আসবে বা এই যে ঘটনাটা, দেখো ইসরায়েল এত এত জায়গা ধ্বংস করে দিতে পারতেছে, এত জায়গা ধ্বংস করতেছে তারা, কিন্তু আল-আকসা মসজিদ তারা পারতেছে না বোমা হামলা করে। কেন জানো? আসলে এখন আল্লাহর নির্দেশ হয় নাই। বুঝতে পারছো? শুধুমাত্র এই কারণে তারা এখন পর্যন্ত পারতেছে না। বাট এই পৃথিবীটা আমার কাছে ইদানিং খুব, সত্যি কথা যদি বলি, আমার এই পৃথিবীটা খুব বিষাক্ত মনে হয়। যত বয়স হইতেছে তত আমার কাছে এই পৃথিবীটাকে বিষাক্ত মনে হয়, এবং মনে হইতেছে যে আমার সন্তানরাও একটা বিষাক্ত পৃথিবীতে বসবাস করবে। এটা ইদানিং আমার কাছে খুব মনে হয় যে এত যুদ্ধ, এত মারামারি, এত হতাশা, এত টর্চার, এত জঘন্য একটা পৃথিবী, পৃথিবীর মধ্যে এখন কোনো আনন্দ নাই। তোমরা যদি খেয়াল করো পৃথিবীর মানুষের গুলোর মধ্যে খুব একটা আনন্দ নাই। আমরা একটা সময় ছিল, আমরা যে সময়টাতে বিকাল বেলা এসে বন্ধুরা আড্ডা দিতাম, মানুষ আগে আসতো, আইসা গল্প করতো। এখন দেখো পৃথিবীর মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, পুরুষরা, নারীরা যারা কাজ করে, কাজ করতে করতে দেখবা সারাদিন কাজই শেষ হয় না। পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার সময় হয় না, পরিবারের সবাই একসাথে বসে গল্পের সময় হয় না, একসাথে বসে আড্ডার সময় হয় না। কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে এই জিনিসগুলা করার, কিন্তু করতে পারে না। ঠিক আছে, আমার বাবা কয়দিন আগে আমাকে বলতেছিলেন যে তোমাদেরকে আমি যখন ছোটবেলা সরকারি চাকরি করতাম, আসতাম, আইসা তোমাদেরকে আমি দেখতাম, তোমাদেরকে নিয়ে বাইরে যেতাম, আর তোমরা এমন এক লাইফ লিড করো যে তোমরা নিজেদের ভাই বোনের সাথে তো দেখা হয়ই না, নিজের সন্তানকে সকালে যাও, রাত্রে 11টার সময় এসে নিজের সন্তানকে তোমার দেখা হয় না। আসলে এই ঘটনা কিন্তু সত্য। আমাদের পৃথিবীটা এত ফাস্ট হয়ে গেছে, মানুষের খরচ এত বেড়ে গেছে, সব দিক দিয়ে এত হয়ে গেছে যে মানুষের জীবনে এখন আর কোনো আনন্দ নাই। এই যে তোমাদের অবস্থা দেখো, সারা দিন রাত পড়তে পড়তে অবস্থা শেষ, তারপরও টেনশনে আসো চান্স পাবো নাকি চান্স পাবো না, তাই না? অস্থির একটা অবস্থা যাইতেছে, কি করবা? কারণ এই স্ট্রেসটা কেন আসছে? কারণ চাকরি দরকার, ক্যারিয়ার দরকার।
চাকরি ক্যারিয়ার দরকার, কারণ পৃথিবীটা টাফ হয়ে গেছে, কি করবা তুমি? যদি ইজি হইতো তাহলে এই কষ্টটা তোমাদের হইতো না। এখন আসো, নো ফ্লাই জোন কি? নো ফ্লাই জোন কি? এটার উত্তর দাও। নো ফ্লাই জোন, যে যেটা পারো এটা উত্তর দাও, কোনো সমস্যা নাই। নো ফ্লাই জোন কি? আমি বলে দেই। অনেকে অনেক উত্তর দিচ্ছে, অসামরিক এলাকা। ভেরি গুড, অনেকে দিচ্ছে এটাকে অসামরিক এলাকা বলে, অর্থাৎ এখানে কোনো উঠবে না, বিমান উঠবে না। ভারতের ইতিহাসে কিছু বিখ্যাত যুদ্ধ, যেমন কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দে হয়। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দে হয়। কলিঙ্গের রাজা সম্রাট অশোক, কলিঙ্গের রাজা সম্রাট অশোক তোমার হচ্ছে করে, এটাকে কি বলে, এই কলিঙ্গ সম্রাট অশোক কলিঙ্গের রাজাকে পরাজিত করে। পরাজিত করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে এই সম্রাট অশোক প্রচুর পরিমাণে বৌদ্ধ ধর্মের প্রতি অনুসারী হয়ে পড়ে, এবং এই যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মটা যিনি প্রসার ঘটান সেটা হচ্ছে সম্রাট অশোক প্রসার ঘটান। সো কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দে হয়। যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেন। প্রায় 1 লক্ষ লোক এই যুদ্ধে মারা যায়। মারা যাওয়ার পরে সম্রাট অশোক প্রচুর পরিমাণে মানসিকভাবে সিক হয়ে যায়, এবং সিক হওয়ার পরে উনি, ওনার ছেলের নাম হইল মহেন্দ্র ও মেয়ের নাম শঙ্খমিত্রা। এ মহেন্দ্র ও শঙ্খমিত্রা দুইজনকে উনি সারনাথে পাঠান, এবং সারনাথে পাঠার পরে, সারনাথ মানে হইলো, সারনাথ জায়গাটা হলো সিংহলে। সারনাথ জায়গাটা কোথায়? সারনাথ জায়গাটা হলো সিংহলে। এবং উনি যখন সারনাথে পাঠান, সারনাথে যাওয়ায় পাঠান, তখন ওরা ওইখান থেকে ধর্ম শিক্ষা করে। তারপরে উনি এই সব জায়গায় ধর্মটা কি করেন? প্রসার ঘটান। তোমরা ডিটেলস পড়তে চাইছো না, এটা হলো ডিটেলস। বুঝতে পারছো? তোমাদের প্রাইমারিতে এত লাগে না, তোমাদের প্রাইমারিতে শুধু এটা লাগবে, কলিঙ্গ যুদ্ধ করে কবে? 261 খ্রিস্টাব্দে। আমি তোমরা ডিটেলস জানতে চাইছো, এই জন্য ডিটেলস বলছি। বুঝতে পারছো? তেমন এখানে বিসিএস এই প্রশ্নটা আসে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে, যে কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের পুত্রের নাম কি? মহেন্দ্র। কন্যার নাম কি? শঙ্খমিত্র। বৌদ্ধদের ধর্মীয় স্থানের নাম কি? সারনাথ। সিংহল বলা হয় কাকে? তোমাদের এটা আসে, সিংহল। সিংহল মানে হচ্ছে শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিংহল। বোঝাতে পারছি? ক্লিয়ার না? ক্লিয়ার না? এগুলো তোমাদের আসে। আচ্ছা, তারাইনের প্রথম যুদ্ধ হয় 1991 সালে। তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয় তোমার হচ্ছে কি বলে এটাকে, ও এখানে তো একটু ভুল আছে রে, এখানে একটু কারেকশন করতে হবে। এটা একটু কারেকশন করতে হবে, একটু কারেকশন করে নাও। 1191 সালে এই যুদ্ধটা হয়, 1192 সালে এই যুদ্ধটা হয়। আমি একটু লেখাই দিই, একটু লেখো তো সবাই। তারাইনের প্রথম যুদ্ধ আর তারাইনের দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধটা লেখো। 1191 খ্রিস্টাব্দে তারাইনের প্রথম যুদ্ধ। 1191 খ্রিস্টাব্দে লিখছো? পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান বানানটা দেখো। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়। ও মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়। মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। লিখছো? এবার লেখো তারাইনের দ্বিতীয় যুদ্ধ। তারাইনের দ্বিতীয় যুদ্ধ লেখো 1192 খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। লেখা হয়েছে কিনা? লেখা হইলে ওকে লিখো।
লেখা হয়েছে কিনা ভাই? লেখা হইলে ওকে লিখো। ওকে। এবার পানিপথের প্রথম যুদ্ধ লেখো, এটা আমি বলে দিই। পানিপথের প্রথম যুদ্ধ পড়াবো একটু পরে, আগে লেখো। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে বাবর এই যুদ্ধের ফলে বাবর দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। এবার লেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 1556 সালে 1556 সালে হিমুর হস্তি বাহিনীর বিরুদ্ধে, হিমুর হস্তি বাহিনী মানে হাতির বাহিনী, হিমুর হস্তি বাহিনীর বিরুদ্ধে হিমুর হস্তি বাহিনীর বিরুদ্ধে আকবর ও বৈরাম খান যুদ্ধ করেন। আকবর ও বৈরাম খান যুদ্ধ করেন। এবং হিমু চোখে তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এবং হিমু চোখে তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এবার লেখো পানিপথের তৃতীয় যুদ্ধ। 1761 সালে 1761 সালে আহমেদ শাহ আবদালি, আহমেদ শাহ আবদালি আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে যুদ্ধ হয়। ও মারাঠাদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হন। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হন। এই যুদ্ধগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য লেখা দিছি। লেখা হইলে ওকে লেখো। এখন দেখো পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়। খেয়াল করে দেখো বাংলাদেশ, তোমাদের এই সনগুলা মনে থাকে না, এই সনে মনে রাখার একটা টেকনিক দেখাচ্ছি। যেমন পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়। বাংলাদেশ ভারত পানি চুক্তি হয় 30 বছরের জন্য। এই 30টাকে যদি আমরা পানির সাথে যুক্ত করি, এই 30টাকে যদি আমরা পানির সাথে যুক্ত করি, তাহলে দেখো বাংলাদেশ ভারত পানি চুক্তি হয় 30 বছরের জন্য। আবার পানিপথের প্রথম যুদ্ধের সাথে দ্বিতীয় যুদ্ধের ব্যাপ্তিকাল হচ্ছে 30 বছর। খেয়াল করে দেখো 1526 সাথে 30 যোগ করবা 1556। এই জিনিসটা ব্রেনে ঢুকায় নাও, সাল মনে রাখার টেকনিক। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, তার সাথে 30 যোগ করলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556। সো বাংলাদেশ ভারত পানি চুক্তি হয় 30 বছরের জন্য। পানিপথের প্রথম যুদ্ধের সাথে দ্বিতীয় যুদ্ধের ব্যাপ্তিকাল হচ্ছে 30 বছর। এইবার আমি তোমাদের একটা সাল জিজ্ঞেস করি, এটা 90% স্টুডেন্ট পারে। পলাশির যুদ্ধ কোন সালে হয়? পলাশির যুদ্ধ কোন সালে হয় বলো তো? 1757, রাইট।
পলাশী যুদ্ধের সাথে 4 যোগ করো, তাইলে কত হয়? 1761। এই যে দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। 1757 সাথে 4 যোগ করবা, 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। কেমন? আচ্ছা, এরপরে আসো, তালিকোটার যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ তো জানো, এটা এটা জাস্ট তারিখটাই লাগলে হবে, বাকিটা লাগবে না। পলাশীর যুদ্ধ তো জানো, যে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন তার বিখ্যাত খালা ঘসিটি বেগম এবং মীর জাফরের শত্রুতার কারণে। ঠিক আছে, 1757 সালে পলাশী যুদ্ধ হয়। এবার বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবগুলো দেখি। আমেরিকার বিপ্লব। আমেরিকার বিপ্লব হচ্ছে আমেরিকার স্বাধীনতা সংগ্রামকে আমেরিকার বিপ্লব বলে। জর্জ ওয়াশিংটন এই বিপ্লবের নেতৃত্ব দেন। শিল্প বিপ্লব হচ্ছে পৃথিবীতে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, পৃথিবী যখন কৃষিকাজ থেকে ইন্ডাস্ট্রির দিকে বেশি ঝুঁকে যায়, ওই বিপ্লবটাকে শিল্প বিপ্লব বলে। এটা হলো 1780 থেকে 1850। এটা পরীক্ষায় আসে যে শিল্প বিপ্লব কবে হয়, 1780 থেকে 1850 ইংল্যান্ডে হয়। ফরাসি বিপ্লব আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি। রুশ বিপ্লবটা আমি তোমাদেরকে বলি নাই। রুশ বিপ্লবের অপর নাম হলো বলশেভিক বিপ্লব, অপর নাম হলো অক্টোবর বিপ্লব। এটা হয় 1917 সালে। রুশদের বা রাশিয়াদের রাজা হচ্ছে জার, আজকের ক্লাসে বলছিলাম, জারদের শাসনের অবসান ঘটানোর জন্য। সারা জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল 10 দিন এবং নেতৃত্ব দেয়া হচ্ছে লেনিন। কামরুন নাহার সিরাজউদ্দৌলার বয়স ছিল 23 বছর তখন। একটু একটু লিখে নাও এগুলো, দেখো। রুশ বিপ্লব 1917 সালে হয়। সারা জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল 10 দিন, নেতৃত্ব দেন হচ্ছে লেনিন। ঠিক আছে, ওকে। ভিয়েতনামের বিপ্লবটাকে আগস্ট বিপ্লব বলে। চীন বিপ্লব হচ্ছে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা। কিউবান বিপ্লব হচ্ছে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ফিদেল কাস্ট্রো যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে 10 বছর ব্যাপী চলে, 1966 থেকে 76 চীনে। এই সাংস্কৃতিক বিপ্লব কেন চলে? ভেরি সিম্পল। চীনে অভাব শুরু হয়ে গিয়েছিল, দারিদ্রতা শুরু হয়ে গিয়েছিল। সেই অভাব দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার পরে তারা মনে করে আমি পিছনের সবকিছু ছেড়ে ফেলে দিব, পিছনের সবকিছু ছেলে ফিরে সব আমরা নতুন করে করব। জানো, ওরা ওদের বাচ্চার নাম পরিবর্তন করে ফেলছিল ওই বিপ্লবের সময়। ওরা ওদের এলাকার নাম পরিবর্তন করছে, বাসার ভিতরে যত পুরনো ছবি বইপত্র আছে সব রাস্তায় ফেলা দিছে, সবকিছু তারা নতুন করে শুরু করে। এবং আজকে চীনের যে উন্নয়ন, এটা এই সাংস্কৃতিক বিপ্লবের কারণে হয়। ইসলামিক বিপ্লব 1979 সালে হয়। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে একদিন এসে সবাই বলল যে হুজুর, আমাদের শাসনকালে রেজা শাহ পাহলভী এ তো পাশ্চাত্য সংস্কৃতি বিশ্বাস করে, এর মধ্যে ইসলামের কিছু নাই। এর আমেরিকার সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে আমাদের দেশে ইসলাম সুন্দরভাবে পালন হচ্ছে না। তখন হুজুর বলে সবাইকে রাস্তায় নামতে বলো, মাইকে ঘোষণা দিয়ে দাও আমি বলেছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সবাইকে রাস্তায় নামতে। সবাই রাস্তায় নামে আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খামিনির কথায়, এসে বিদ্রোহ করে তাদের শাসক রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে। তখন রেজা শাহ পাহলভী দেশ ছাড়া পালায় যেতে বাধ্য হয়, তাকে আশ্রয় দিয়েছিল আমেরিকা। এবং ওই যে ইরানে সবার ইসলামের জন্য যে আন্দোলন, এটাকে ইরানে ইসলামী বিপ্লব বলে 1979 সালে। এরপর থেকে ইরানের সংবিধান হচ্ছে কোরআন। কোরআন, তাদের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হবে না, এটা বলা হয়েছে। আর এটা হলো ফিলিস্তিনের ইসরায়েলের সাথে যে শান্তি, এটা শান্তি আলোচনা, এটাকে বলা ইন্তিফাদা, মানে অভ্যুত্থান আলোচনা। এটাকে ইন্তিফাদা মানে অভ্যুত্থান। যুদ্ধ সম্পর্কিত কিছু আলোচিত স্থান: আবু গারিব কারাগার ইরাকের জেলখানায়, দারফুর এটা সুদানে, গাজা ফিলিস্তিনে, ট্রাফলগার স্পেনে, ওয়াটারলু বেলজিয়ামে। একবার পড়ে দেখো। ওকে। গেটিসবার্গ যুক্তরাষ্ট্রের, পার্ল হারবার এটা তো তোমাদেরকে পড়াইছি, হিরোশিমা নাগাসাকি পড়াইছি, নুরেমবার্গটা তোমাদের পড়াই নাই। নুরেমবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধ করে ওই যুদ্ধ অপরাধীদের বিচার হয়, লিখে রাখতে পারো নুরেমবার্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধ করে ওই যুদ্ধাপরাধীদের বিচার হয়, জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার হয় এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার কাজের একটা জায়গা নুরেমবার্গ। এইবার আসো আমরা ব্রাসেলস চুক্তি নিয়ে আলোচনা করি।
ঠিক আছে, পূর্ণ নাম, পূর্ণ নামটা দেখো। ব্রাসেলস চুক্তিটা বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র এদের মধ্যে হয় তাদের সাংস্কৃতিক সামাজিক এই জিনিসগুলা সুন্দর করার জন্য। ওয়ার্সো প্যাক্ট, ওয়ার্সো প্যাক্ট একটা বিশেষ চুক্তি, যেই চুক্তিটা ন্যাটোকে প্রতিহত করার জন্য করা হয়। ন্যাটোকে, তোমাদের জন্য এই একটা লাইনই লাগবে। পৃথিবীতে দুইটা সামরিক জোট ছিল, একটা এখনো আছে ন্যাটো, যেটা পুঁজিবাদীদের রক্ষা করার জন্য হয়, আর একটা হলো ওয়ার্সো প্যাক্ট, যেটা সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র রক্ষা করার জন্য করেছে। কিন্তু এই ওয়ার্সো প্যাক্টটা বিলুপ্ত হয়ে গেছে, কেন জানো? কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এই জন্য ওয়ার্সো প্যাক্টটা এখন আর পৃথিবীতে দেখা যায় না। সো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সামরিক জোটটি বিলুপ্ত হয়ে যায় বললে ওয়ার্সো প্যাক্ট বলবা। ন্যাটো একটা কি ধরনের জোট? সামরিক জোট। ওয়ার্সো প্যাক্ট একটা কি ধরনের জোট? সামরিক জোট। সমাজতান্ত্রিকদের জন্য কোন জোট করা হয়? ওয়ার্সো প্যাক্ট। পুঁজিবাদীদের জন্য ন্যাটো। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়ার্সো প্যাক্ট। কেমন? তাইলে ওয়ার্সো প্যাক্ট একটা সামরিক জোট, ন্যাটো একটা সামরিক জোট। ন্যাটোকে প্রতিহত করার জন্যই ওয়ার্সো প্যাক্টের জন্ম হয়েছে। হ্যাঁ, এবং এটা বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, কারণ সোভিয়েত ইউনিয়ন এখন নাই সেজন্য। সিটো, সিটোটা খুব একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তারপরে একটু দেখে নিতে পারো। এটা একটা চুক্তি, এটার পূর্ণরূপটা আসবে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, এটাকে বাগদাদ চুক্তি বলে। এটা পরীক্ষা একটাই আসে, সেটা হচ্ছে সেন্টো চুক্তির অপর নাম কি? আমরা বলবো বাগদাদ চুক্তি। কেমন? এটা হলো মার্কিন নেতৃত্বে মধ্যপ্রাচ্যের উপরে তেলের যে কর্তৃত্বটা, মানে মার্কিনীরা তো পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখে তেলের জন্য, এবং সেই তেলের জন্য তোমার হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন, তারপরে সোভিয়েত ইউনিয়ন বা এদের যে প্রভাবটা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আক্রমণ করা, ওই তেলের প্রভাবটা কমানোর জন্য এই চুক্তিটা হয়ে থাকে আর কি। আচ্ছা, কোন জোটের বিপরীতে ওয়ার্সো প্যাক্ট গঠিত হয়েছিল বলতো? কোন জোটের বিপরীতে? লতা অলরেডি বলে ফেলছে, ন্যাটো। ভেরি গুড। ওকে, তারপর আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কবে? এটা হলো 3 অক্টোবর 1990 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা জিনিস বলি, 1961 সালে, 1945 সালে দুই জার্মানি ভাগ হয়ে যায়, কিন্তু ভাগ হওয়ার পরে তারা 1961 সালে একটা বার্লিন দেয়াল নির্মাণ করে। সো প্রকৃতপক্ষে এই 61 বার্লিন দেয়ালটা যে নির্মাণ হয়, এই দেয়ালটাকেই তোমার হচ্ছে জার্মানির পৃথকের জন্য প্রধান সন বলা হয়। সো বার্লিন দেয়ালের নির্মাণ মাধ্যমে জার্মানি পৃথক হয় বললে আমরা 1961 সাল বলবো। এবং এই জার্মানিটার এই দেয়ালটা নির্মাণ করা হচ্ছে পূর্ব জার্মানি। কেন? এখানেও ঘটনা আছে, দেখো। পূর্ব জার্মানি সমাজতন্ত্রে বিশ্বাস করে, পশ্চিম জার্মানি পুঁজিবাদে বিশ্বাস করে। তখন পূর্ব জার্মানি এই বার্লিন দেয়ালটা নির্মাণ করে 1961 সালে। মাত্র 1 বছর লাগে ওদের এটা নির্মাণ করতে। পরবর্তীতে যখন তারা মিলে যায় 3 অক্টোবর 1990 সালে, তখন ওই দেয়ালটা তারা ভেঙে ফেলে। ক্লিয়ার? ছোট্ট একটা দেয়াল, এই আমাদের তোমার হচ্ছে এই এই বোর্ডের সমান একটা দেয়াল এখনো আছে, ওই জায়গাটাকে ওরা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। বুঝতে পারছো? ওকে। মহাশূন্য চুক্তি, আমার কাছে কে যেন একটু আগে দেখলাম, চোখে পড়ে নাই, মহাশূন্য চুক্তি নিয়ে জানতে চাইছে। ও রোজিনা মহাশূন্য চুক্তি নিয়ে জানতে চাইছে। মহাশূন্য চুক্তি শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার। দেখো, এই যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন এরা মহাকাশে প্রচুর পরিমাণে জিনিসপত্র পাঠায়, এবং মহাকাশে যে পরিমাণে স্পেস স্টেশন আছে, যে পরিমাণে মহাশূন্য যান পাঠাইছে, এগুলো যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন কি অবস্থা সৃষ্টি হবে? এগুলোতে তো ধ্বংস করলে এটা যদি কোনো ক্ষতি হয়, এটা এখন পর্যন্ত বের হয়নি। এই যে মহাশূন্যে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বন্ধ করার জন্য একটা চুক্তি হয়, এটাকে বলা হয় মহাশূন্য চুক্তি, যেটা এখনো আছে, যে ইচ্ছা মতো যে কেউ ইচ্ছা মতো ব্যবহার যাতে না করে। আর যুদ্ধের মধ্যে প্রচুর ব্যালিস্টিক মিসাইল মিসাইল মারে, দেখো না এই যে গাজা আর ইয়ের ভিডিও এখন দেখছো না, মিসাইল মারে। এই মিসাইল গুলোর মধ্যে একটা মিসাইল আছে যেটাকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বলে। এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলটা তোমার যাতে তোমার না মারা হয় সেজন্য হচ্ছে এই চুক্তিটা করা হয়। কিন্তু সবার আগে 2002 সালে আমেরিকা এই চুক্তিটা থেকে নিজেদেরকে সরায় নিছে। আমেরিকা এই চুক্তিটা থেকে সরায় নেওয়া মানে কি? সে নিজে সবখানে মিসাইল মারবে। কারণ এই যে ইসরায়েল এখন যে মিসাইল গুলা মারতেছে ফিলিস্তিনে, এই মিসাইল গুলো আমেরিকার তৈরি, এজন্য আমেরিকা এই চুক্তি থেকে নিজেকে সরায় নিছে। আচ্ছা, তোমাদেরকে বারবার বলছি না যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে?
এই নীতিটার কারণে ভেঙে গেছে। একবার পড়ে দেখো, তারপর আমি আলোচনা করতেছি। একবার পড়ে দেখো, তারপরে আমি আলোচনা করতেছি। একবার পড়ে দেখো, তারপরে আমি আলোচনা করতেছি। আচ্ছা, এই ব্যক্তির কারণে, সহজ ভাবে বলি, এখানে তো অনেক কঠিন ভাবে দেওয়া আছে স্লাইডে, আমি একটু সহজ করে বলি। এই যে মিখাইল গর্বাচেভ আছেন না, উনি এই গ্লাসনোস্ত এবং পেরেস্কা নীতিটা উনি গ্রহণ করেন। গ্লাসনোস্ত মানে হলো খোলামেলা আলোচনা। তোমার কোনো সমস্যা হলে তুমি খোলামেলা ভাবে আলোচনা করবা। ধরো তোমার কারোর সাথে ঝগড়াঝাটি হলো, তুমি খোলামেলা ভাবে আলোচনা করলা। সোভিয়েত ইউনিয়নের সাথে তো আমেরিকা সহ যারা পুঁজিবাদে কাজ করতো ওদের সম্পর্ক ভালো ছিল না, উনি খোলামেলা আলোচনার সুযোগ দিয়েছে। আর একটা সুযোগ দিচ্ছে পেরেস্কা, ওনার ভুলগুলা সংস্কারের জন্য সুযোগ দিয়েছে। এই সুযোগটাই সোভিয়েত ইউনিয়ন ভাঙার জন্য কারণ। কারণ যখনই মানুষের কথা বলার সুযোগ দিয়েছে, তখন সে অতিরিক্ত কথা বলা শুরু করে, এবং এই অতিরিক্ত কথা বলার সময় তোমার হচ্ছে সমস্যাটা তৈরি হয়, এবং সবাই সবার অধিকার নিয়ে সচেতন হয়। 15টা দেশ ছিল না, এটা আগে 15টা প্রদেশ ছিল। এই প্রদেশগুলো বলে ভাই আমাকে সুযোগ দেন না, ওকে সুযোগ দেন বেশি, আমাকে সুযোগ দেন না, ওরে সুযোগ দেন বেশি। সবাই বলে রাশিয়াকে সবচেয়ে বেশি টাকা পয়সা দেন, ইউক্রেন বলে আমি প্রদেশ, আমাকে দেন না। এই জন্য দেশগুলো কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে এই নীতির কারণে। এটাকে বলা হয় গ্লাসনোস্ত এবং পেরেস্কা নীতি, যেটা হলো মিখাইল গর্বাচেভ দিয়েছে। গ্লাসনোস্ত হচ্ছে খোলামেলা আলোচনা, আর পেরেস্কা মানে হচ্ছে সংস্কার। তাইলে গ্লাসনোস্তের অর্থ কি বললাম? গ্লাসনোস্তের অর্থ কি বললাম বলো তো? এখানে কোনটা হবে রে ভাই? ভেরি গুড, গ্লাসনোস্ত হচ্ছে, ওহো, এখানে হবে খোলামেলা আলোচনা। এটা একটু ভুল আসছে, খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, স্নায়ু যুদ্ধ কি? সহজভাবে বলি, মানুষের সাথে যখন ঝগড়া লাগে, ঝগড়া কি সাথে সাথে লাগিয়ে যায়? ঝগড়া লাগার আগে আসে না যে ঘরের মধ্যে একটা একটু গুমট গুমট ভাব হয়, যে ওর সাথে এখন আমি ঝগড়া লাগবো। এই যে গুমট ভাবটা, এটা হইলো স্নায়ু যুদ্ধ। ঝগড়া লাগতেছে না, কিন্তু ঝগড়া লাগা দরকার। এইটাই হইলো কি, স্নায়ু যুদ্ধ। এটাকে কোল্ড ওয়ার বলে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে সমাজতন্ত্র পুঁজিবাদ নিয়ে মারামারি লাগবে, কিন্তু মারামারিটা লাগতেছে না। কারণ পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ, যে মারামারি লাগবে কিন্তু মারামারি লাগতেছে না। এই যে গরম গরম একটা যে ভাব, এই ভাবটাই হলো কি, স্নায়ুযুদ্ধ। আর স্নায়ুযুদ্ধ হয় পুঁজিবাদ এবং সমাজতন্ত্রকে নিয়ে, যেটার পুঁজিবাদের নেতৃত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, আর সমাজতন্ত্রের নেতৃত্ব দেয় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং আমরা জানি এই সোভিয়েত ইউনিয়নের বা স্নায়ুযুদ্ধের অবসান ঘটে পৃথিবীতে 1990 সালে দুই জার্মানি একত্রিত হওয়ার মধ্য দিয়ে, এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার মধ্য দিয়ে, সমাজতন্ত্র অর্থনীতির পতন ঘটার মধ্য দিয়ে, সমাজতন্ত্রের অন্তঃসার শূন্যতার মধ্য দিয়ে। একবার পড়ে দেখি, একবার জাস্ট রিডিং পড়ে দেখি স্লাইড থেকে। ওকে, এরপরে দেখি স্নায়ুযুদ্ধের, এটা একটু পড়ে দেখো। একই জিনিস, জাস্ট একটু রিডিং পড়লে হবে। একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো মোবাইলে তোমরা চাইলে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারা পৃথিবীতে যত যুদ্ধ মারামারি আছে সবগুলো তারা লাগায় রাখে। তো নিজেদের মধ্যে একটা চুক্তি করে 1991 সালে, যে পারমাণবিক, রাসায়নিক, স্নায়বিক অস্ত্র হ্রাস করবে তারা। কোনোটা করছে বলে মনে হয় না, সব যুদ্ধে নিজেরা প্রয়োগ করতেছে। নিজেদের নিজেদের মধ্যে একটা চুক্তি করছে যে আমরা এগুলা কম করব। পারমাণবিক অস্ত্র পৃথিবীতে বিস্তার রোধ করবে না। দেখো, পৃথিবীতে সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র বের করে আমেরিকা। এবং তোমরা জানো, এই যে তোমার ইসরায়েল, তার পারমাণবিক অস্ত্র আছে, সে প্রকাশ করে না। অথচ ইসরায়েলকে কিছু বলে না, আমেরিকা ইরানকে নিয়ে খুব ব্যস্ত হয়ে আছে। সো পৃথিবীতে পারমাণবিক অস্ত্র যে সমস্ত দেশগুলোর কাছে আছে তারা বিক্রি করতে পারবে না, এবং তারা অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না। এই চুক্তিটার নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এবং এই চুক্তিটাকে বলা হয় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। নিউক্লিয়ার নন
প্রলিফারেশন ট্রিটি, ঠিক আছে। অটোয়া চুক্তি ভাই ভেরি সিম্পল। পৃথিবীতে সবচেয়ে বেশি স্থলমাইন মায়ানমারে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থলমাইন ফিট করে রাখছে। স্থলমাইন মানে বুঝছো, মানে তোমার কোনো দোষ নাই, তুমি একটা সাধারণ মানুষ, এদিক দিয়ে হাইটে যাইতেছো, ঠাস করে বিস্ফোরণ করে তুমি মারা যাবা, মানে স্থলমাইন ফিট করে রাখে। এবং স্থলমাইন 100 বছর পরেও বার্স্ট হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণ স্থলমাইন মায়ানমারে লাগছে ওইখানে, এখন তো ওখানে যুদ্ধ হচ্ছে না, এখানে অনেক মানুষ মারা যায় স্থলমাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি। এই অটোয়া অন্টারিও কানাডাতে এই স্থলমাইনে নিয়ে একটা চুক্তি হয়, যেটাকে অটোয়া চুক্তি বলে। ঠিক আছে, এটা লাগবে না তোমাদের, এটাও তোমাদের লাগবে না। জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তিটা দেখো, এটাকে উইপেন্স কনভেনশন বলা হয়। সব ধরনের রাসায়নিক অস্ত্রের মজুদ, উৎপাদন, হস্তান্তর নিষিদ্ধকরণ। লিখে রাখো, পৃথিবীতে সর্বপ্রথম রাসায়নিক অস্ত্র ধ্বংসকারী দেশ আলবেনিয়া। লিখে রাখো, পৃথিবীতে সর্বপ্রথম রাসায়নিক অস্ত্র ধ্বংসকারী দেশ হচ্ছে আলবেনিয়া। আচ্ছা, এবার আসো আমরা অস্ত্র সংস্থা নিয়ে আলোচনা করি। ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআর্মারমেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে, এটা দরকার নাই, এটা তোমাদের দরকার নাই, এটা প্রয়োজন নাই, এটাও তোমাদের দরকার নাই, এটা তোমাদের এটা লাগবে, এটা পরীক্ষা আসবে তোমাদের। IAEA, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। IAEA, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি। IAEA এটা হলো জাতিসংঘের অন্তর্ভুক্ত একটা সংগঠন, যেটা সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। এটা প্রতিষ্ঠা লাভ করে 29শে জুলাই 1957 সালে। এটা অটোমিক এনার্জি নিয়ে কাজ করে। ন্যাটো এর পূর্ণরূপ। ন্যাটো কেন হয়েছে আমি অলরেডি বলছি ভাই, সেটা হলো পুঁজিবাদী সংগঠনগুলো। ন্যাটোর বর্তমান সদস্য 30টা না, এটা একটু কারেকশন করি, ন্যাটোর বর্তমান সদস্য হচ্ছে 31টা, সর্বশেষ হচ্ছে ফিনল্যান্ড। লিখে রাখো, সর্বশেষ ফিনল্যান্ড। ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 4 এপ্রিল 1949 সালে ন্যাটোর প্রতিষ্ঠা লাভ করে। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। কেমন? ওকে, এরপরে আসো, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল প্যারিস, ফ্রান্স। এটা পরীক্ষায় আসে না, এটা আসে পরীক্ষায়। বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস। আর এই জিনিসটা তো তোমাদেরকে বলছি আমি, স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার নেতৃত্বে ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে পুঁজিবাদীদেরকে হেল্প করার জন্য। এটা আসে ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি আনজুস। এটা হলো ভাই ভেরি সিম্পল বলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইউনাইটেড স্টেটের মধ্যে এই চুক্তিটা হয়, যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেট মানে আমেরিকার মধ্যে কাউকে যদি কেউ অ্যাটাক করে, কেউ অস্ট্রেলিয়াকে অ্যাটাক করলো, কেউ নিউজিল্যান্ডকে অ্যাটাক করলো, কেউ আমেরিকাকে অ্যাটাক করলো, তখন এরা পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। এই চুক্তিটাকে আনজুস চুক্তি বলা হয়। এবং এই যে অস্ট্রেলিয়ার প্রথম অক্ষর, নিউজিল্যান্ডের নামে 2 অক্ষর, ইউনাইটেড স্টেটের প্রথম অক্ষর নামে এই আনজুস চুক্তিটা হয়ে থাকে 1951 সালে। আচ্ছা, পৃথিবীর বিরোধপূর্ণ কিছু সীমান্ত। পানমুনজান অলরেডি আমি আলোচনা করছি তোমাদের সাথে, পড়ে দেখো। 2 কোরিয়ার মাঝখানে আলোচনা হয় এই পানমুনজানে বসে, এটা অলরেডি আমি আজকের ক্লাসে পড়াইছি, একটু পড়ে দেখো। আচ্ছা, এটাও আমি তোমাদেরকে পড়াইছি, একটু পড়ে দেখো। প্রথমটা সিয়াচেন হিমবাহ তোমাদেরকে আমি পড়াইছি, পড়াইছি না? ওয়াটারলু পড়ানোর সময় পড়াইছি। সিনাই উপত্যকা, এটা হলো সুয়েজ খাল ভূমধ্য সাগরের মরুভূমি অঞ্চল। 1956 সালে ইসরায়েল এটা দখল করে নিয়েছিল। মংডু, এটা হলো বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে, এটা কক্সবাজার সীমান্ত, এটা পরীক্ষায় খুব আসে, স্টার দিয়ে লিখে রাখো। জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয়, এটাও তোমাদেরকে পড়াইছি আমি। মংডুটা পড়াই নাই, আজকে মংডুটা বলে দেই। মংডুটা হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটা বিতর্কিত জায়গা, কক্সবাজার সীমান্তে মায়ানমারের একটি জেলা শহর, এটা আমি পড়াইছি। আর জেরুজালেমকে তোমাদেরকে বলছি এটাকে পবিত্র নগরী বলা হয়। এটা পড়াইছি, দেখো। তোমরা তো মনে করো স্যার মনে হয় শুধু শুধু গল্প করে, স্যার কেন গল্প করে এটা বুঝছো? প্রত্যেকটা গল্পের মধ্যে একটা ইনফরমেশন আছে। প্রত্যেকটা গল্প যে আমি করাই সেখানের মধ্যে একটা ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করি, যাতে এটা তোমার কাজে লাগে এবং গল্পটা যাতে তোমার ব্রেনে কাজে দেয়। ঠিক আছে, দেখবা এমসিকিউ পরীক্ষার সময় এটা তোমাদের সিভিয়ার লেভেলে কাজে দিবে। বিশ্বাস না হলে যে
এমসিকিউ গুলো তোমরা পরীক্ষা দিবা, দেখবা তখন তোমার অনেক উপকার আসবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করি যে বাবা যখন আমার ক্লাসটা হবে শুধু কষ্ট করে ক্লাস কানে হেডফোন দিয়ে বসে থাকবা, কিছু লিখতে না পারলো দেখবা অন্তত তুমি কিছু প্রশ্ন পরীক্ষা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে অ্যান্সার করে আসতে পারবা। এরপরে দেখো নিউমুর, খোদার গজব পরে এই দ্বীপটা ডুবে গেছে। দ্বীপটা আমাদের ছিল, ইন্ডিয়া এটা তাদের দ্বীপ বলে দাবি করছে, বুঝছো? বাস এই দ্বীপটা ডুবে গেছে। নিউমুর বা পূর্বাসা দ্বীপ এটার অপর নাম। এটা নিউমুর বলতো ইন্ডিয়ানরা, আমরা বলতাম হাড়িয়া ভাঙ্গা নদী। আর এই যে গুয়ান্তানামো বে বন্দি কারাগার কিউবাতে, হ্যাঁ এই কারাগারটা, তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমেরিকার সাথে তো কিউবার সম্পর্ক খারাপ, আমরা জানি, কারণ আমেরিকা পুঁজিবাদে বিশ্বাস করে, কিউবা সমাজতন্ত্রে বিশ্বাস করে, তাইলে এই গুয়ান্তানামো বে দ্বীপটা কিউবার দ্বীপে সে কেমনে এটা করে, কারাগার স্থাপন করে? এটা হলো কিউবা থেকে এই দ্বীপটা লিজ নিছে আমেরিকা। লিজ নেওয়ার পরে যখন দেখছে, যখন তার সাথে ভালো সম্পর্ক ছিল তখন কিউবা এটা লিজ দিছে। লিজ দেওয়ার পরে আমেরিকা ওকে চাপে রাখার জন্য এখানে একটা কারাগার করে, কারণ এখন তো তার সাথে সম্পর্ক খারাপ, এই জন্য এখন এই কারাগারটা এখানে করে, গুয়ান্তানামো বে কারাগার। সামরিক ঘাঁটি, এগুলো একটু পড়ে দেখো, একটু জাস্ট পড়ে দেখো, এগুলো জাস্ট একটু রিডিং পড়ে দেখো। যেমন গুয়ামটা পড়ে দেখো, এটা একটা জিনিসে আসে ভাই, আমি বলে দিই গুয়াম কোথায়, যুক্তরাষ্ট্রের মালিকানা, কোন সাগরে, প্রশান্ত সাগরে। গুয়ান্তানামো বে বা দ্বীপের মালিকানা কার, কিউবার। কার সামরিক ঘাঁটি আছে, সেটা হলো আমেরিকার। পড়ে নাও। জাস্ট রিডিং পড়ো ভাই, এখান থেকে মুখস্থ করা লাগবে না, এটা তোমাদের জানার জন্য জাস্ট রিডিং। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, প্রশ্ন একটাই আসবে, গুয়াম দ্বীপের মালিকানা কার, যুক্তরাষ্ট্রের। গুয়ান্তানামো বে দ্বীপের মালিকানা কার, কিউবা। আর যদি প্রশ্ন খুব কঠিন আসে সর্বোচ্চ এটা আসবে, গুয়াম দ্বীপের অবস্থান কোথায়, পশ্চিম প্রশান্ত মহাসাগরে, এর বাইরে কিছু আসবে না। এখান থেকেও একটা জিনিসই আসবে, দিয়াগো গার্সিয়া দ্বীপের মালিকানা কার, যুক্তরাজ্যে। দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায়, ভারত মহাসাগরে। সুবিক বে দ্বীপের মালিকানা কার, ফিলিপাইনের। এটা 1000 বার মনে হয় আমি পরীক্ষায় দেখছি। সুবিক বে দ্বীপের মালিকানা কার, ফিলিপাইনের। জাস্ট একটা রিডিং পড়া, আর কিচ্ছু লাগবে না ভাই। জিব্রাল্টার ভূমধ্যসাগরে অবস্থিত, মালিকানা কার, ব্রিটেনের। পার্ল হারবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত, মালিকানা কার, যুক্তরাষ্ট্রের। এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, বাকিগুলো একবার রিডিং পড়ে দেখো। পার্ল হারবার আমি তোমাদেরকে অলরেডি বলছি। এটা একটা প্রশ্ন, জিব্রাল্টার নিয়ে একটা প্রশ্ন বিসিএস এ আসে, তোমাদের আসে না। এটা হলো স্পেন ও যুক্তরাজ্যের মধ্যে বিরোধপূর্ণ দীর্ঘদিন ধরে কোন জায়গা, এটা হলো জিব্রাল্টার, বুঝছো? আচ্ছা বলো তো, গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত? গুয়ান্তানামো বে কারাগার কোথায় বলো তো ভাই? শিউলি বলছে বি, লতা বলছে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ, সবার হয়েছে, গুড। আচ্ছা তারপরে বলো তো, আবু গারিব বলতে কি বোঝায়? আবু গারিব, আবু গারিব বলতে কি বোঝায়? আবু গারিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। আচ্ছা, পার্ল হারবার কোন দেশের সামরিক ঘাঁটি? পার্ল হারবার কোন দেশের সামরিক ঘাঁটি? যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, ভেরি গুড, সবার হচ্ছে তো মার্শাল্লাহ। সেন্ট এলবা কোন দেশের এটা পারবা না, এটা আমি বলে দিই, এটা হলো ব্রিটেনের। সেন্ট এলবা হচ্ছে ব্রিটেনের, সেন্ট এলবা ব্রিটেনের। আচ্ছা, পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? এটা প্রথম ক্লাসে আমি পড়াই সব সময়। ভেরি গুড, শিউলি অলরেডি বলে দিয়েছে, রুমা বলে দিয়েছে, প্রশান্ত মহাসাগরে, মারিয়ানা ট্রেঞ্চ। কেমন? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? ভেরি গুড, ভেরি গুড, সবার হচ্ছে, ভেরি গুড, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ কি নামে পরিচিত? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপকে ওশেনিয়া বলা হয়, ঠিক আছে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যে জায়গায়, গ্রেট ব্যারিয়ার রিফও সেই জায়গায়। এবার বলো। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, কেমন?
আচ্ছা, সাগর, মহাসাগর, উপসাগর, আমার এক ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম একবার 2009 সালে আমি যখন বিসিএস ক্লাস নিতে যাই, আমি জিজ্ঞেস করেছিলাম বলো তো দেখি সাগর, মহাসাগর, উপসাগর কাকে বলে। তো আমাকে ছেলেটা কি বলছে জানো, আমি খুব মজা পেয়েছি ক্লাসের মধ্যে, বলে স্যার এটা হইলো মহাসাগর, এটা হইলো সাগর, এটা হইলো উপসাগর। বুঝছো, এটা মহাসাগর, এটা সাগর, এটা উপসাগর। আমি খুব মজা পেয়েছি, ঘটনা কিন্তু সত্য। পৃথিবীতে সবচেয়ে বড় হলো কি মহাসাগর, তারপরে হচ্ছে সাগর, তারপরে হচ্ছে উপসাগর। অর্থাৎ মহাসাগরের চারিদিকে শুধু পানি পানি আর পানি থাকবে, কোনো কূলের দেখাপ্পা থাকবে না, এটাকে মহাসাগর বলে। সাগরের হচ্ছে তিন দিকে তার জলভাগ থাকবে, একদিকে তার কি থাকবে, স্থলভাগ থাকবে। আর উপসাগরের হচ্ছে তিন দিকে জলভাগ, একদিকে হচ্ছে তার তিন দিকে স্থলভাগ, একদিকে হচ্ছে জলভাগ। আরেকবার বলি, সাগরের, মহাসাগরে যত দূর যাবা শুধু পানি পাবা, কোনো কূলের দেখা পাবা না। সাগরের তিন দিকে জলভাগ থাকবে, একদিকে স্থলভাগ থাকবে। আর উপসাগরের তার ঠিক উল্টাটা, তিন দিকে স্থলভাগ, একদিকে জলভাগ। যেমন বঙ্গোপসাগর, এটা কিন্তু একটা সাগর না, উপসাগর। বঙ্গোপসাগরকে যদি আমরা দেখি, সেটা হলো বঙ্গোপসাগরের, তোমার বঙ্গোপসাগরের এরকম দেখো, এরকম বঙ্গোপসাগর, এর একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, আর আরেকদিকে ইন্ডিয়া, মাঝখানে হইলো পানি, ভারত মহাসাগরে মিশে। তিন দিকে ভূমি, একদিকে কি পানি, এটাকে উপসাগর বলে। এগুলো তোমরা জানো, আয়তনে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, গভীরতম প্রশান্ত, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক, সবচেয়ে ছোট মহাসাগর উত্তর মহাসাগর। উত্তর মহাসাগরকে আরেকটা নামে ডাকা হয়, এটা হলো আর্কটিক মহাসাগর নামে ডাকা হয়। উত্তর মহাসাগরকে আর্কটিক মহাসাগর নামেও ডাকা হয়, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখি পৃথিবীর বৃহত্তম সাগর বলা হয় দক্ষিণ চীন সাগরকে, এটা ইদানিং পরীক্ষাতে খুব বেশি আসে। আর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর। তবে এখানে একটা জিনিস বলি, উপসাগর দুই রকমের হয়, একটাকে বলা হয় বে, একটাকে বলা হয় গালফ। যেমন বে মানে হচ্ছে যার, গালফটা আগে বোঝায়, গালফ মানে যে এরকম চওড়া, তিন দিকে ভূমি কিন্তু এরকম চওড়া, এটাকে গালফ বলে। আর বে হচ্ছে এরকম হবে, বে হচ্ছে চওড়া কম, বে হচ্ছে চওড়া কম, গালফে হচ্ছে চওড়া বেশি। বুঝতে পারছো? এইভাবে যেটা বড় সেটা হলো বঙ্গোপসাগর, আর এইভাবে যেটা সেটা হলো মেক্সিকো। ক্লিয়ার? একই জিনিস, জাস্ট একটা চওড়া বেশি, একটা চওড়াটা কম। ওকে, বিশ্বের গুরুত্বপূর্ণ দ্বীপ, এগুলো মুখস্থ করে নিও ভাই, এগুলা সব বই থেকে মুখস্থ করে, এগুলো সব একই জিনিস। মহাসাগরীয় দ্বীপ, এগুলো দেখার কিছু নাই। পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য বলি, পাহাড়ের দুই পাশে তোমার ঢালু থাকবে, দুই পাশে ঢালু থাকে, তুমি এদিক দিয়ে উঠতে পারবা, এদিক দিয়ে উঠতে পারবা, এটাকে বলা হয় পাহাড়। ধরো তোমার মনে খুব দুঃখ লাগলো, তুমি চিন্তা করলো এই জীবন আর আমি রাখবো না, তুমি হাইটা হাইটা উঠলা, দিলা লাভ, দুই পাশে ঢালু থাকলে তাকে কি বলে? পাহাড়। আবার তোমার দেখা দেখি আরেকজন বললো না ও মারা গেছে, আমিও থাকতাম না, আমিও জীবন ফেলাই দিব, সেও কি করলো, একটা উঁচু জায়গায় উঠলো, লাভ দিতে গিয়ে চিন্তা করলো আল্লাহ রে, এত নিচে আমি খাড়া মরলে মরে দেবো। তাহলে এটাকে বলা হয় পর্বত। মানে কি, পাহাড়ের দুই পাশ ঢালু থাকবে, আর পর্বতের এক পাশ ঢালু, এক পাশ খাড়া থাকবে। একবার এখান থেকে লাভ দিলে শেষ। দেখো না সিনেমার মধ্যে গাড়ি লিয়ে দৌড়ায়, নায়কে লাস্ট মোমেন্টে ঘুরে দাঁড়ায় নায়িকার লিয়ে দৌড়াইতে দৌড়াইতে, ঠিক আছে, কারণ ওই জায়গায় গেলে একেবারে নিচের মধ্যে পড়ে যাবে, আর কি বাঁচার কোনো সুযোগ নাই। আর মজার ব্যাপার হলো পাহাড় এবং পর্বতের মধ্যে কে বড়? পর্বত বড়। পাহাড় এবং পর্বতের মধ্যে পর্বত বড়। পাহাড়ের দুই পাশ ঢালু থাকে, পর্বতের এক পাশ ঢালু, এক পাশ খাড়া থাকে। ক্লিয়ার? ওকে। মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা হয় কাকে? মাউন্ট এভারেস্ট, এটা জানি ভাই, এটা আর বলার অপেক্ষা রাখে না। নেপালিরা মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলা হয়, সাগর মাথা বলে, কি বলে? সাগর মাথা বলে, ঠিক আছে। আর সাগর মাথাতে প্রথম পুরুষ হিসেবে এডমন্ড হিলারি গেছে, এটা পোলাপান ভুল করে না, সবাই জানো। প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, প্রথম বাংলাদেশি মহিলা নিশাত মজুমদার, এগুলা কেউ ভুল করে না, এগুলো মোটামুটি সবাই পারে, এগুলো ভুল করে না, এগুলো সব পরীক্ষায় কি শুনতে শুনতে এগুলো পারে। প্রণালী, প্রণালী বলতে কাকে বুঝি? প্রণালী বলতে আমরা বুঝি, প্রণালী, আমরা এই জিনিসটাকে প্রণালী বলি। প্রণালী হচ্ছে এরকম, প্রণালী হচ্ছে এরকম, এই দুইটা ভূমি আগে একসাথে ছিল, ধরো এ একটা ভূমি, এ বি একটা ভূমি, দুইটা ভূমি আগে একসাথে ছিল, এদিক থেকে পানি প্রচন্ড পরিমাণে চাপ দিত, এদিক থেকে পানি প্রচন্ড পরিমাণে চাপ দিত, পানির প্রচন্ড চাপে দুইটা ভূখণ্ড পৃথক হয়ে যেত। পৃথিবীর যেই জায়গায় জলরাশিদ্বয়ের চাপের কারণে দুইটা ভূখণ্ড পৃথক হয়ে যায়, পৃথিবীর সেই জায়গাগুলোকে প্রণালী বলা হয়। ক্লিয়ার? পৃথিবীর যেই জায়গায় পানি দুই পাশ থেকে চাপ দেয়, পানির চাপে দুইটা ভূখণ্ড কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। পৃথিবীর যেই জায়গায় জলরাশির চাপের কারণে দুইটা ভূখণ্ড পৃথক হয়ে যায়, পৃথিবীর সেই জায়গাগুলোকে প্রণালী বলা হয়। তার মানে প্রণালীর
কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে সে চাপ দিয়ে দুইটা ভূমিকে পৃথক করবে, এক নাম্বার কাজ। আইসার দুইটা পানি একসাথে মিলিত হয়ে যাবে, এটাকে প্রণালী বলে। এখন তুমি বলো, যদি বলো স্যার আমাদের এলাকায় দুইটা খাল এরকম মিলিত হয়ে গেছে, আমরা কি খালানি বলবো? দুইটা বিল একসাথে মিলিত হয়ে গেছে, আমরা কি বিলানি বলবো? তো পৃথিবীতে খালানি, বিলানি, নদী নিয়ে এগুলো কিছু নাই। পৃথিবীতে একটাই আছে, প্রণালী। প্রণালী সবসময় কোথায় হয়? সাগর, মহাসাগর, উপসাগর হয়। আমার ছাত্রকে বিসিএস ভাইভাতে জিজ্ঞেস করেছে প্রণালী কোথায় হয় বলো, সে সঠিক উত্তর দিতে পেরেছে, সাগর, মহাসাগর, উপসাগর হয়। সে বলে স্যার আপনি আমাকে পড়াইছেন, এটার ভাইবা বোর্ডে কয়েকজনকে জিজ্ঞেস করছে, ওরা পারে নাই। প্রণালী সাগর, মহাসাগর, উপসাগরে হয়। প্রণালীকে দুই ভাগে, দুইটা কাজ প্রণালী। একটা কাজ কি? প্রণালী ভূমিকে পৃথক করে, একটা হচ্ছে প্রণালী জলরাশিকে সংযুক্ত করে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে প্রণালীর এগুলো। এবার আসো, আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমি বলে দিই, বেরিং প্রণালী। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? এটা হলো ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। ঠিক আছে। স্পেন ও মরক্কোকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। কেমন? ওকে। নদী, নীল নদ পৃথিবীর সবচেয়ে বড়, দীর্ঘতম নদ নীল নদ, প্রশস্ততম নদ আমাজন। দীর্ঘতম নদ নীল নদ, প্রশস্ততম নদ কি? আমাজন। ইয়াংসি কিয়াং এশিয়া মহাদেশের দীর্ঘতম নদ। তিনটাই গুরুত্বপূর্ণ। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ, প্রশস্ততম নদ আমাজন, ইয়াংসি কিয়াং এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। ওকে, ঠিক আছে। টাইগ্রিস ইউফ্রেটিস অলরেডি বলেছি। নদ নদীর তীরবর্তী শহর, এগুলো মুখস্থ করতে হবে ভাই, এখানে কিছু করার নাই, ক্যারিশমা নেই কোনো। কলকাতা ভারতের হুগলি নদীর তীরে অবস্থিত। ব্যাংকক থাইল্যান্ড মিনাম নদীর তীরে অবস্থিত। তারপর আমি একটু ইম্পর্টেন্ট দেখাই দিই যদি তোমাদের উপকার হয়। কলকাতা, হুগলি, শ্রীনগর ভারতে, আকিয়াব মায়ানমারে, দিল্লি যমুনা নদীতে, ব্যাংকক থাইল্যান্ডে। এই কয়টা একটু গুরুত্বপূর্ণ, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, আমস্টারডাম নেদারল্যান্ডে, এটা রাইন নদীর তীরে, এটাও পরীক্ষায় আসে। লন্ডনেরটাও আসে, যুক্তরাজ্য টেমস নদীর তীরে। ড্যান্ডি স্কটল্যান্ডের বন্দর, এটা আসে, এটাও টেমস নদীর তীরে। স্কটল্যান্ডের এই ড্যান্ডি বন্দরটা পাট আমদানি রপ্তানির জন্য বিখ্যাত। এই ড্যান্ডি বন্দরের নাম অনুসারে বাংলাদেশের নারায়ণগঞ্জকেও বলা হয় প্রাচ্যের ড্যান্ডি। ক্লিয়ার? এই কয়টা ইম্পর্টেন্ট এই স্লাইড থেকে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু দাগায় নাও। বুদাপেস্ট, লিসবন দাগাও, প্রাগ দাগাও। পিউলি জিজ্ঞেস করছে পৃথিবীর গভীরতম নদী কোনটা? কঙ্গো নদী, আফ্রিকাতে এটা। আচ্ছা, এখান থেকে হলো খার্তুম সুদানের, নীল ও হোয়াইট নদীর তীরে। আর বাকিটা লাগবে না। অটোয়া কানাডা, এটা আসে। আচ্ছা, আর বাকিগুলো একটু দেখি। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না বলো তো? পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? আসো আমরা এমসিকিউ সলভ করি। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? ইয়েস, ভেরি গুড, মার্শাল্লাহ সবাই। জর্ডান, কারণ এটা মৃত নদী। কোনটি আন্তর্জাতিক নদী বলো তো? কোনটি আন্তর্জাতিক নদী? ব্রহ্মপুত্র। হ্যাঁ, অনেকে ডি দিচ্ছে কেন? ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদী, এটা ভুল করা যাবে না। আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র, এটা ভুল করতেছো কেন?
নদ নদীর তীরবর্তী শহর, এটা বাসায় তোমরা দেখো, এটা আমি দেখাবো না। বিখ্যাত হ্রদ, হ্রদটা আমি বলে দেই। চারিদিকে ভূমি, মাঝখানে পানি, এটাকে হ্রদ বলে। হ্রদ মানে লেক, আমাদের দেশে যে লেক এটাকে বলে। আয়তনে বিশ্বের বৃহত্তম লেক কাস্পিয়ান লেক। এটা আবার বিশ্বের বৃহত্তম লবণ নদী। এটা এশিয়া মহাদেশে অবস্থিত একটা ভূবেষ্টিত সাগর, মানে চারিদিকে ভূমি, মাঝখানে আচরণ হলো সমুদ্রের মতো, এজন্য এটাকে ভূবেষ্টিত সাগর বলা হয়। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ, বিশ্বের লবণতম হ্রদ, এশিয়া মহাদেশে অবস্থিত একটি ভূবেষ্টিত সাগর। ভিক্টোরিয়া হ্রদ, এটা হলো পৃথিবীর তানজানিয়া আর উগান্ডা সীমান্তের অবস্থিত একটা জায়গা। হ্যাঁ, আফ্রিকার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। বৈকাল হ্রদ, বিশ্বের গভীরতম হ্রদ। বৈকাল হ্রদ অবস্থান কোথায়? রাশিয়াতে। গ্রেট লেক, সবচেয়ে সুপিরিয়র, এটা একটাই আসে পরীক্ষায়, সুপিরিয়র পানি, স্বাদু পানির লেক, এখানে প্রচুর মাছ হয়, এটাকে গ্রেট লেক বলে। স্বাদু পানির লেক, গ্রেট লেক। আচ্ছা, বিশ্বের বিখ্যাত জলপ্রপাত। জলপ্রপাত মানে কি? যেখানে পানি পাতনের পরিমাণ বেশি, পানি বেশি পড়ে, এটাকে জলপ্রপাত বলে। এটাকে জলপ্রপাত বলে। আর যেখানে পানি কম পড়ে, যেমন জলপ্রপাতে তুমি চিন্তা করলে গোসল করবা, একবারে উড়ে চলে যাবা, ঠিক আছে, পানির পাতন এরকম বেশি পড়ে। আর তুমি যদি ঝর্ণাতে যাও তাহলে সমস্যা নাই, ঝর্ণাতে পানি কম পড়ে, জলপ্রপাতে পানি বেশি পড়ে। উচ্চতম, সবচেয়ে উঁচু থেকে জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। বৃহত্তম জলপ্রপাত চওড়া ভিক্টোরিয়া জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে, মনে আছে পড়াইছিলাম, জিম্বাবুয়েকে সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয়। আচ্ছা, ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগর তীরে কোন প্রণালী অবস্থিত? জিব্রাল্টার প্রণালী, এটা আমরা একটু মনে রাখবো। যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে একত্র করে তার নাম কি বলো? যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে এক নাম করে তার নাম কি? এক একজন এক একটা বলতেছে, দেখি তার নাম কি? তার নাম প্রণালী। ভেরি গুড, তার মানে আমি যা পড়াইছি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, সীমারেখা, এটা ভাই মুখস্থ করতে হবে। এটা হলো ভারত এবং পাকিস্তান দুটোর মাঝখানে যে সীমানা, এটাকে রেড ক্লিফ লাইন বলে। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এগুলো আমরাও মুখস্থ করি। ভারত ও পাকিস্তানের মাঝখানে যে লাইন, এটা হলো লাইন অফ কন্ট্রোল, যতটুকু মনে থাকে। তারপরে ডুরান লাইন, ম্যাকমোহন লাইন, উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মাঝখানে, ঠিক আছে। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ভারত এবং চীনের। ভারত ও চীনের সীমান্তবর্তী স্থানের নাম কি? ম্যাকমোহন লাইন। ব্লু লাইন কোন দেশের দেশকে পৃথক করে? লেবানন ও ইসরায়েলকে। নর্দার্ন লিমিট লাইন কোন দুটি দেশের বিরোধপূর্ণ স্থান? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। আচ্ছা, পুরস্কার ও সম্মাননা, এগুলো পড়ে কোনো লাভ নাই, আমি তোমাদেরকে বলি, পুরস্কার ও সম্মাননা সবসময় রিসেন্টটা পড়বা, সবসময় রিসেন্টটা পড়বা। নাগিব মাহফুজ 2023 সালে নোবেল প্রাইজ পড়বা, লিখে রাখো খাতায়। 2023 সালে নোবেল পুরস্কার, 2023 সালে নোবেল পুরস্কার, এটা পড়ে নিবা, এটা নিজেরা পড়বা। হোয়াইট ক্যাসেল ওর, এটা লাগবে না, এগুলোর দরকার নাই, এটাও দরকার নাই, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই। এই জায়গাগুলো দেখি, এখান থেকে আমরা একটু দেখবো, এগুলো ম্যাক্সিমাম আমরা শেষ করছি। এইটা আমাদের লাগবে, এইটা তোমাদের লাগবে। যেমন নোবেল পুরস্কার 6টা ক্ষেত্রে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা দেখছি শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি, এটা তোমাদের জন্য লাগবে। শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়ের নোবেল কমিটি, এটা খুব দরকার। তারপরে চিকিৎসায় নোবেল পুরস্কার দেয় ক্যালোনিস্কা ইনস্টিটিউট। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, তারা পদার্থ রসায়ন অর্থনীতিতে দেয়। আর সাহিত্যে দেয় সুইডিশ একাডেমি। এই দুইটা বেশি আসে তোমাদের, এটা লাগবে নোবেলের, এটা পড়বা ভালো করে, কেমন? আচ্ছা, এটা লাগবে বেশি। এরপরে দেখো, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলাকে, এটা পরীক্ষায় সারা জীবন আসে, সেলমা লেগারলফ। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা। কোন আরব লেখক সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান? এটা হলো নাগিব মাহফুজ। নাগিব মাহফুজ সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। হোয়াইট ক্যাসেল উপন্যাসের রচয়িতাকে? ওরহান পামুক। ওরহান পামুক, ঠিক আছে, ওরহান পামুক। নোবেল বিজয়ী দ্বিতীয় এশীয় ব্যক্তিত্বকে? কে দ্বিতীয় এশীয় ব্যক্তিত্ব? আমরা সবাই জানি সিভে রহমান বলা হয় ভারতের। ম্যাক্সেসে পুরস্কার দরকার নাই, এটা দরকার নাই, এগুলো তোমরা বাসায় পড়বা, সব পড়ানো সম্ভব না। টিচার্স ওয়ার্কে আসো, এখানে আসো। পিএলও এর পূর্ণরূপ কি? বলো, পিএলও এর পূর্ণরূপ কি? পিএলও এর পূর্ণরূপ কি? ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এটাকে পিএলও এর পূর্ণরূপ বলে। কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? বলো, কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়?
1789 সালে। আচ্ছা, এইবার আসো, তোমাদের কার কি কোশ্চেন আছে? ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস কি বুঝতে পারছো? ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস বুঝতে পারছো কিনা? কার কার কোশ্চেন আছে দেখি, কার কার কোশ্চেন আছে দেখি, আনমিউট করে দেই তোমাদের। ক্লাস বুঝতে পারছো না বোরিং লাগছে একটু জানাও আমাকে। তোমাদেরকে আনমিউট করে দিছি, তোমরা চাইলে কথা বলতে পারো। রাশিদুল বলছে ভালো লাগছে, সুমাইয়ার ভালো লাগছে, শিউলির ভালো লাগছে। কোনো কষ্ট টষ্ট আছে, দুঃখ টুক্ষ আছে আমার ক্লাসে কোনো? থ্যাংক ইউ। রোজিনা আক্তার সেতুরও ভালো লাগছে। কারো কোনো কথা থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি নাম বোন তোমার? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, তোমার নাম বলো। শিউলি, হ্যাঁ শিউলি বলো, কি প্রশ্ন? চেতনা একাত্তর নামে যে দুইটা ভাস্কর্য আছে, এই দুইটা ভাস্কর্যের ভাস্করের নামটা নিয়ে একটু কনফিউশন আছে, যদি একটু ক্লিয়ার করে কি দিতেন। কি কনফিউশন, কি কনফিউশন? স্যার, দুই জায়গায় দুই রকম নাম পাইছি তো এই জন্য আর কি। কি ভাস্কর্য বলছিলা? চেতনা একাত্তর। হ্যাঁ, কোথায় কি পাইছো তুমি বলো, তোমার কনফিউশনটা ক্লিয়ার করি। কোথায় কি পাইছো এটা বলো। স্যার এক জায়গায় পাইছি যে চেতনা একাত্তর হচ্ছে, এর হুম। স্থপতি হচ্ছে আপনার খন্দকার বদরুল হুসাইন। হুম। আরেক আরেক জায়গায় জায়গায় পাইছো মইনুল হোসেন। না, মুহাম্মদ ইউসুফ দেওয়া আছে। মোহাম্মদ মইনুল হোসেন হবে চেতনা একাত্তর। আল্লাহ হাফিজ ভাই। এটা তো মোহাম্মদ দুইটা দেখলাম। মোহাম্মদ মইনুল হোসেন দিবা, ঠিক করে লিখে নাও, মোহাম্মদ মইনুল হোসেন। দুই জায়গায় ভুল পাইছো, মোহাম্মদ মইনুল হোসেন। এটাই কনফিউশন ছিল স্যার। ঠিক আছে, আজকের ক্লাসের টপিক নিয়ে বলো, এখান থেকে কোনো কিছু জানার আছে? না স্যার, এখানে আর কোনো কিছু না। ঠিক আছে, সুমাইয়া কি বলতে চাচ্ছো ভাই বলো। সুমাইয়া হাত উঠাইছে। আর কারো কোনো কিছু আছে কিনা? কারো কোনো কিছু নাই? চেষ্টা করো ভাই যাতে ভালো করো ইনশাল্লাহ, ঠান্ডা মাথায়। আর একটু সবাই চেষ্টা করো বাসায় প্র্যাকটিস করার জন্য। পরীক্ষার অভাবে ছেলেমেয়েরা খারাপ করে, প্রচুর এমসিকিউ দেওয়ার চেষ্টা করো। এমসিকিউ দিলে ইনশাল্লাহ পরীক্ষাটা একটা সময় কি হবে, ভালো হবে। সো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া রাখো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।